আসসালামু আলাইকুম সবাইকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমি নাইমাকেও ধন্যবাদ জানাচ্ছি যে হচ্ছে এত সুন্দর হোস্টিং এর জন্য। আমার সাথে যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আমি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির রুম থেকে আসলে আপনাদের সাথে কথা বলছি। এই রুমটা আমাদের অনেক স্বপ্ন পূরণের একটা জায়গা, প্লাস হচ্ছে আপনারা যারা ইন্টার্ন আছেন, আমি আজ থেকে আরো অনেকগুলো বছর আগে ইন্টার্ন লাইফটা শেষ করে এসেছি। তো আমি জানি যে আসলে এই সময়টা কতটা আনন্দ এবং ফিউচার একটা টেনশন নিয়ে আমাদেরকে চলতে হয়। তো আজকে আমার সাথে যারা যুক্ত আছেন, আমি আবারও সবাইকে ওয়েলকাম করছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন যে আমাদের ইন্টার্ন এ ধরনের প্রোগ্রাম আমরা অফলাইনেও করে থাকি। আমরা ঢাকায় ডিফারেন্ট জায়গাগুলোতে গিয়ে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা লঞ্চ করি। সে হিসেবে আজকে যখন আমাকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির আমার টোটাল প্যানেলরা যখন গাইনি বিষয়ে কথাগুলো বলতে বলেছে, আসলে আমি নিজেও ঠিক ওই সময়গুলোর কথা চিন্তা করছিলাম যে আপনাদের ইন্টার্ন বিগ ব্রেন যে প্রোগ্রামগুলো আমাদের সাথে, আপনাদের সাথে আমার গাইনি ক্যারিয়ার নিয়ে কথা হবে। সো আমি গাইনি ক্যারিয়ার নিয়ে কথা বলার আগে আজকে আমার সাথে যারা, পরে হয়তো অনেকে রেকর্ডেড শুনবেন, বাট যারা আমার সাথে এই মুহূর্তে অনলাইনে আছেন, এখানে শুধু ডক্টর ডক্টর লেখা, সবাই এডিট করে নিজের নামটা লেখেন। আচ্ছা, আমি ডক্টর জিনাতকে জিজ্ঞেস করি। ডক্টর জিনাত, আমার কথা শুনতে পাচ্ছেন? তারপর আমি আমার মূল সেকশনে যাব, কারণ আমার একটু আপনাদের নার্ভ গুলো বুঝতে হবে। ডক্টর জিনাত, আমার কথা শোনা যাচ্ছে? অথবা ডক্টর কনা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। গুড। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে ডক্টর কনা অথবা ডক্টর জিনাত, যে আমার সাথে কথা বলছেন, আপনি কি প্ল্যান করছেন যে আপনি ফিউচারে হচ্ছে অপশন গাইনিতে ক্যারিয়ার করবেন? জি ম্যাম, আমি প্ল্যান করছি। গুড। আপনার কেন মনে হচ্ছে যে আপনি অপশন গাইনিতেই আসবেন? তারপর আমি আমার গল্পটা বলবো। আশা করি আজকে আমি যতক্ষণ টাইম আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে আমার বিগত 10-12 বছরে টোটালি আমার কোর্স জীবন বা আমার ইন্টার্ন পিরিয়ড থেকে এই লাইফটা, বা আই এম আলহামদুলিল্লাহ গোয়িং টু বি আ স্পেশালিস্ট হিসেবে আপনাদেরকে আমার যতগুলো, আমার ঝুলিতে যে অভিজ্ঞতাগুলো আছে, আমি হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ারের মধ্যে আপনাদেরকে অনেক সুন্দরভাবে কিছু একটা জিনিস গুছিয়ে দিতে পারবো। আশা করি আপনি দিক নির্দেশনাগুলো পাবেন। বাট আপনার কেন মনে হয়েছে বলেন তো যে আপনি গাইনিতে ক্যারিয়ার করবেন, আপু? ম্যাম, আমার মনে হয়েছে কারণ একজন মেয়ে হিসেবে আমার গাইনিয়ান অবসটা অবশ্যই জানা দরকার। আর বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করে যে মেয়ে মানেই গাইনাকোলজিস্ট। হুম। সেজন্য আমি অন্য যে কোনো সাবজেক্টেই যাই না কেন, সবাই এক্সপেক্ট করবে এটা সম্পর্কে যেন আমার নলেজটা থাকে। এটার জন্য আমার এইখানে যাওয়ার ইচ্ছা। খুবই সুন্দর একটা প্রশ্ন করলেন। আচ্ছা, মানে অ্যান্সার করলেন। আর একজনের কাছ থেকে শুনবো, এখানে কোনো ভাইয়া আছে? আমি হচ্ছে মানে আমি সবসময় খুব অ্যাপ্রিসিয়েট করি যারা মেইল গাইনোকোলজিস্ট, মানে মেইল কিন্তু গাইনিতে যেতে চান। আমি আজকে কোনো ভাইয়াকে পেয়েছি বলে আমার মনে হচ্ছে না। তারপরে যদি কোনো ভাইয়া থাকেন, আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আহ অর্পিতা মেবি আমার সাথে হোস্টেল হিসেবে আছে। অর্পিতা কোথায় আছে? আমি একটু অর্পিতার কথা শুনে নিই তো। জি অর্পিতা, ম্যাম। শুনতে পাচ্ছো আমাকে? জি ম্যাম। হুম। অর্পিতা, তুমি কি গাইনির মানুষ আমাদের? অর্পিতা, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হুম। অর্পিতা কিসে ক্যারিয়ার করছে? ম্যাম, আমি এখন স্টুডেন্ট। কোন ইয়ারে বলো? ম্যাম, আমি ফার্স্ট ইয়ারে এখন হোস্টিং এর জন্য আসছি এখানে। গুড, গুড। অর্পিতা সো মাচ লাকি গাই যে অর্পিতার এই জীবনটা আমি আরো যুগের আগে কাটিয়ে আসছি। ফার্স্ট ইয়ার, ইউ আর সো মাচ লাকি। সুন্দর করে হোস্টিং এর জন্য অর্পিতা চলে এসেছো। তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবে, এবং তুমি 5টা বছর যখন পার করবে, তখন তোমার কিছু পছন্দের সাবজেক্ট তৈরি হবে, তুমি অবশ্যই তখন সেই সাবজেক্টে ক্যারিয়ার করবা। থ্যাংক জি ইউ। ম্যাম। ডু ভেরি ওয়েল যে মেডিকেলের ফার্স্ট ইয়ারে তুমি মাশাআল্লাহ এত সুন্দর। তুমি আমাদের ক্যাম্পাস কোঅর্ডিনেটর মেবি, তাই না? ক্যাম্পাস ক্যাম্পাস অ্যাম্বাসেডর। ডিপ্লোমা ম্যাম। হ্যাঁ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর। গুড অর্পিতা, গুড। আচ্ছা, তাহলে আমরা আর একজনের কাছ থেকে জানি, সেটা হচ্ছে ডক্টর আফিফা। ডক্টর আফিফা, আমার কথা শুনতে পাচ্ছ বাবু? ডক্টর আফিফা। আচ্ছা, ডক্টর কনাই কথা বলেছো হয়তো। ডক্টর জিনা। আচ্ছা, ঠিক আছে, আমি সাদিয়ার কথা শুনি। ডক্টর সাদিয়া, শুনতে পাচ্ছো? কথা বলো। গাইনিতে ক্যারিয়ার করতে হলে কথা বলতে হবে। যেমন আমি আমার প্রফেসরের সাথে এখনো খুব মানে একটু আগেও একটা কেস নিয়ে যখন কনফিডেন্টলি কথা বললাম, তোমার হচ্ছে মানে গাইনিতে ক্যারিয়ার করতে হলে তোমাকে আহ, এখন থেকেই খুব বেশি হচ্ছে যেটা করতে হবে,
খুব নলেজ নিয়ে খুব কনফিডেন্টলি আগাতে হবে। সো এটা আমি তোমাদেরকে কেন বলছি, আমি তাহলে সেভাবে করে আগাতে পারবো বাবুরা আমার সাথে। আর একজন, আচ্ছা ডক্টর রুমানা কথা বলো তো, ডক্টর রুমানা শুনতে পাচ্ছো? আচ্ছা একজন আমার সাথে আনমিউট হও, যে আমি আপনার সাথে কথা বলবো না। রেজ ইউর হ্যান্ড। ডক্টর তাসফিয়া, ডক্টর সার্জিন, সাদিয়া, রূপসা, আছো, শুনতে পাচ্ছো আমাকে? আচ্ছা। আর সবাই আমার কাছে মনে হয়েছে খুব শাই ফিল করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আমার মনে হয় ডক্টর তাসফিয়া, ডক্টর তাসফিয়া, জি ম্যাম। কেমন আছেন? জি বলেন, ভালো আছে, আপনি ভালো আছেন? কেন মনে হয়েছে যে আমি গাইনিতে ক্যারিয়ার করব? গান এটা মেয়েদের জন্য একটা সেফ সাইট, যেহেতু ফিমেল পার্সন। হুম, গুড। এটা একটা। আরেকটা, আর কোনো কজ আছে নাকি শুধু সেফ সাইডের জন্যই যেতে চাচ্ছেন? তারপর ম্যাম শুনছি মানে অন্যান্য গুলাতে ডিগ্রি করা বা ইয়া করা অনেক কঠিন, টাইম সময় লাগে, কিন্তু গাইনিতে দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়া এবং এর আপনি আগে আমার সাথে জিনাত অথবা কণা কথা বলেছেন, দুজনকে আমি খুবই একদম অন্তঃস্থল থেকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে আমার সাথে কোঅপারেট করার জন্য। এটা আসলে একটা মেন্টরের জন্য খুব গুড হয়, মানে খুবই, মানে আপনার প্যালাটেবল হয় যদি আপনি আমার সাথে একটু কোঅপারেট করেন, তাহলে আমি আপনাদের নার্ভটা বুঝতে পারি। কারণ আমরা সবসময় বলি যে আমরা অফলাইনটাকে অনেক বেশি পছন্দ করি, বাট কোভিড আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে অনলাইনের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কতটুকু। তো সেই সুবাদে আজকে আমি আসমা ফারুকী, দেখেন আমি সারা বাংলাদেশের সব মেডিকেলে এখনো যেতে পারিনি, আলহামদুলিল্লাহ লটস অফ মেডিকেলে আমাদের ওয়ার্কশপ বা আমরা গিয়ে আপনাদের কে রিচ করতে পেরেছি, বাট এখনো অনেক মেডিকেলে যেতে পারিনি, বাট অনলাইনের সুবাদে আজকে আপনারা যুক্ত হয়ে গেছেন। তাহলে আজকে আমরা গাইনির নিয়ে আমাদের লাইফের বেস্ট একটা সেশন করব আগামী 40 to 50 মিনিটস। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যার যা কোশ্চেন সে সেটা আমাকে কোশ্চেন আমার কথা বলার মাঝখানেও করতে পারেন অথবা সেশনের শেষেও করতে পারেন। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর আসমা ফারুকী, আমি পাশ করেছি মাইনসি মেডিকেল কলেজ থেকে। আমি এখন এমএস ফেসবি থিসিস পার্টের স্টুডেন্ট, দ্যাট মিনস আমার লাস্ট ইয়ার চলছে, এবং আমি এমআরসিজি পার্ট 2 ক্যান্ডিডেট। আমার যেহেতু দেশি এবং বিদেশি দুটো ডিগ্রি নিয়ে আমি হচ্ছে কাজ করছি। আমি আমাদের জেনেসিসে এমআরসিওজি, জেনেসিস আউটলেয়ার, দ্যাট মিনস হচ্ছে আপনার টোটাল অ্যাব্রোডের ডিগ্রির আউটলেয়ারের এমআরসিওজির কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। সে সুবাদে আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল লটস অফ ডক্টরের সাথে কমিউনিকেট করতে গিয়ে আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে গাইনিকে অনেকে ভালোবেসে আসে আর অনেকে দেখে দেখে আসে। তো ভালোবাসা আর দেখার মধ্যে পার্থক্যটা আসলে যেটা হয় সেটা হচ্ছে যে, কি পার্থক্যটা হয়, আপনি যখন কোনো কিছুকে ভালোবাসবেন তখন সেই ভালোবাসার সকল দুঃখ জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করবেন। আর যখন আপনি দেখে দেখে আসবেন বা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা অ্যানাদার কোনো বেনিফিটের জন্য আসবেন, তখন সেই জায়গাটা আপনাকে খুব বেশি দিন আপনার ভালো লাগবে না। যেমন আমি খুব পশ লাইফ লিড করি, বাট আমি যখন গাইনিতে যাই তখন আমি একটা রোগী একদম টোটালি তার স্টুল পাস হচ্ছে এনবিডির জন্য আমি ট্রাই করছি, ট্রায়াল দিচ্ছি, ইন্ডাকশন দিচ্ছি, আই এনজয়। কেন? কারণ আমি এই সাবজেক্টটাকে সত্যি ভালোবাসি। আমার গাইনিটা খুব ভালোবাসার জায়গা থেকেই আমার এই টপিক সাবজেক্টটাতে আসা। আপু আপনি কেন ভালোবাসেন? ফার্স্ট কথা হচ্ছে আমি ফিমেলদের সাথে কাজ করতে পারবো, এটা আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আমার আসলে বাচ্চাদেরকে খুব ভালো লাগে। তাহলে জিজ্ঞেস করতে পারেন আপু আপনি পেডিয়াট্রিক্সে কেন জানেন? আমার বাচ্চাদেরকে ভালো লাগে। এই পৃথিবীতে প্রথম একটা বাচ্চা আইদার এনভিডি অথবা সিজারিয়ান সেকশন আমার হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে আনছে। সো এটা আমি খুব, মানে আমার একদম, আমি যখন থার্ড ইয়ারে প্রথম গিয়েছি আমি দেখলাম আমাকে দুইটা জিনিস খুব টানছে। এক হচ্ছে সোনোলজি, দুই হচ্ছে আপনার এই গাইনি। তো তখন থেকেই হচ্ছে, ছোটবেলা থেকে তো বলতাম যে ডাক্তার হব, গাইনি ডাক্তার হব, এই কথাগুলো নাকি বলতাম। যাই, পরে যখন আপনার থার্ড ইয়ার থেকে ভালোবাসা শুরু করলাম, ফিফথ ইয়ারে ব্লকে তো গাইনি ব্লকেই পড়ে থাকতাম, প্রচুর এনবিডি করাতাম। যেহেতু আমি মাইনসি মেডিকেলের স্টুডেন্ট, আপনারা এখানে মাইনসি কেউ থাকলে জানবেন অথবা আপনাদের ধারণা আছে, বাংলাদেশের পুরাতন 4-5টা মেডিকেলের মধ্যে ওয়ান অফ দা আপনার হচ্ছে লার্জেস্ট অ্যান্ড খুব ক্রাউডি একটা মেডিকেল হচ্ছে মাইনসি মেডিকেল। তো সেখানে আপনার স্বাভাবিক আমার জন্য অনেক আমাদের খুব লোড যেত, যার কারণে আমরা স্কিলনেস এর দিক দিয়ে মানে স্টুডেন্ট লাইফে আলহামদুলিল্লাহ আমরা থার্ড ইয়ার থেকে খুব বেশি এক্সপোজার হয়েছি।
তো যখন আপনার থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার গেলাম, তবে এই যে খারাপ লাগতো কোনটা, এত নাইট জায়গা সারা রাত দৌড়াতে হতো, আপনার অনেক কষ্ট করতে হতো। তো তখন থেকে আপনার হচ্ছে গায়নের প্রতি ভালোবাসাটা, ভালোবাসা তৈরি হওয়ার পরে ইন্টার্ন পিরিয়ডে, আমি ইন্টার্নই যখন আমার সিআই মোরা আমার ম্যাডামরা আমাকে সিজার দিয়ে দিল, এটা আপনাদের জন্য অনেকের জন্য স্বপ্ন মনে হয়, বাট আমরা আসলে যারা মোটামুটি খুব ক্রাউডি জায়গায় পড়াশোনা করেছে বা প্র্যাকটিস করছে, তারা ইন্টার্ন লাইফ থেকেই এসব মেডিকেল গুলোতে ইন্টার্নরা সিজার করতো। তো সিজার টিজার করে তো তখন নিজেকে খুব বড় ডক্টর মনে হতো, ছোটবেলায় নিজেকে অনেক বড় মনে হতো। আর এখন যখন মানে এত ডিগ্রি এত কিছুর ভিড়ে শয়ে শয়ে হাজার হাজার স্টুডেন্ট নিয়ে কাজ করি, এখন নিজেকে মনে হয় আসলে আমি কিছুই না। হ্যাঁ, সো তখন আপনার গাইনির প্রতি ভালোবাসা থেকেই আমি ইন্টার্নশিপ শেষ হওয়ার পরের দিন থেকে আমি অনারারি মেডিকেল অফিসার। আমার সব ফ্রেন্ডরা ঢাকা বা ঢাকার বাইরে 20-25 হাজার টাকায় ডিফারেন্ট জায়গায় মেডিকেল অফিসার পোস্টে চাকরি করতো, আর ওরা আমাকে নিয়ে মজা করতো যে দীপু এত ট্যালেন্টেড, এত কিছু আসে বসে বসে নিজের মেডিকেলে এইচএমওশিপ করছে, কারণ এইচএমওশিপে তো আপনার টাকা দিত না। তো বাসা থেকেই হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এবং ওইটা দিয়েই হচ্ছে আপনার আমি প্র্যাকটিস করতাম। ইন দ্য মিন টাইম, যেহেতু আমার দেশের বাইরে বেশিরভাগ মানুষ থাকে, আমি ইউএসএ মেবি দিব, দেশের বাইরে চলে যাবো, এরকম একটা প্ল্যান। তারপরে দেখলাম যে না, আমার এটা ভালো লাগছে, খুব আমাকে খুব টানছে যে আমি গাইনি সাবজেক্টে যাব। তো গাইনিতে যেহেতু আমি প্র্যাকটিস, মানে তখন প্রচন্ড সিজার ডিফারেন্ট অপারেশন গুলো করতে করতে, যাকে 1 বছরের ট্রেনিং, আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো জিনিসই কিছুটা হলেও আমার সিআই এবং আমার প্রফেসররা আমাকে শিখিয়ে দিয়েছে। আমি অল টাইম তাদের কাছে কৃতজ্ঞ, আমার মাইন্ডসে মেডিকেল রিচার্ড এভরি পার্সনের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারণ এখন যখন আমি কাজ করতে যাই, আমি ওই নলেজটাকেই কাজে লাগাই, নতুন করে আমাকে খুব বেশি মানুষ কিছু শিখিয়েছে আসলে তা না। তো গাইনিতে আমাদের সময় আপুরা আসলে ইনফার্টিলিটি বলেন, অনকোলজি বলেন, ফিটো ম্যাটার্নাল বলেন, আজকে থেকে আরো মোটামুটি 8-10 বছর আগে খুব একটা যে ইন্টার্ন পিরিয়ডে আমাদের এগুলো জনপ্রিয় ছিল তা না। তো আজকে আপনাদেরকে আমি দুইটা জিনিস বলছি, দেখেন আমি এখনো ওয়েলকাম স্লাইড থেকে যাইনি, আগে এটা জিনিস জানেন। একটা গাইনিতে ক্যারিয়ার করতে আপনার 4টা ব্রাঞ্চ, গাইনিতে আগে 3টা ছিল, এখন 4টা হয়েছে। কি? জেনারেল অপশন গাইনি, জেনারেল অপশন গাইনি হচ্ছে মাদার সাবজেক্ট অপশন গাইনি। সেকেন্ড হচ্ছে আপনার ইনফার্টিলিটি, যেটার নাম হচ্ছে আপনার এই যে যেমন আমার এখানে দেখেন আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই যে এখানে এটা তো ফিমেল ইনফার্টিলিটি, এটাকে বলা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ মেডিসিন অর ইনফার্টিলিটি বলে এটা। মানে আপনার হচ্ছে এরপরে আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে আপনার ফিটো ম্যাটার্নাল মেডিসিন। কি? ফিটো ম্যাটার্নাল মেডিসিন। তাহলে একটা হচ্ছে জেনারেল মাদার অপশন গাইনি, একটা বলেছে ইনফার্টিলিটি, আরেকটা হচ্ছে আপনার ফিটো ম্যাটার্নাল মেডিসিন। এটা অনেকটা যারা আপনারা জীবনে মেডিসিনকে খুব ভালোবাসেন, আবার সার্জারি করতেও ভালো লাগে, ফিটো ম্যাটার্নাল মেডিসিনে কিন্তু সবচেয়ে হাই রিস্ক, এটাকে আরেকটা নামে ডাকে হাই রিস্ক প্রেগনেন্সি। অর্থাৎ একটা মা যদি আপনার বাচ্চা পেটে ডায়াবেটিস হয়, প্রেশার হয়, তার হচ্ছে কনজেনিটাল অথবা হাইপোথাইরয়েড, অথবা বাচ্চাগুলো কনজেনিটাল কোনো অ্যানোমালাইজ বাচ্চা, সেই জিনিসগুলো অর্থাৎ হাই রিস্ক যত ধরনের প্রেগনেন্সি আছে, তারা এই ফিটোম্যাটার্নাল সাবজেক্টটা সেটা হচ্ছে মেনটেন করে। তাহলে আর ইনফার্টিলিটি মানে বন্ধাত্ব, আপনারা জানেন যে সেখানে টোটালি পুরো আপনার ইনফার্টিলিটির মেল এবং ফিমেল তারা কাজ করে। ফিটোম্যাটার্নাল গেল, ইনফার্টিলিটি। আরেকটা সাবজেক্ট আছে অনকোলজি। এই সাবজেক্টটা একটু ডিপ্রেসিভ, সেটা হচ্ছে কি যে অল টাইম একটা মার কান্নাই দেখে যাবেন, কখনো হাসাটা খুব কম লাগে। কারণ আমাদের দেশের ফিমেলরা খুব নেগলেক্টেড, আমরা যারা ডক্টর মেয়ে পশ লাইফ লিড করা মানুষগুলো অনেক নেগলেক্টেড। আমার একটু পেট ব্যথা হচ্ছে, একটা অ্যালজিন খেয়ে আমি বসে থাকছি, অথচ দেখা গেল যে এই ডাক্তার মেয়েটারই একটা ওভারিয়ান টিউমার বিশাল বড় রাপচার হয়ে সে আইসিইউতে, যে গত কিছুদিন আগে জাস্ট সিজা একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায় তার ফিবার ফিবার ফিবার, সে পাত্তা দিচ্ছে না। এরপরে আসলে তার ছিল ডেঙ্গু, বাচ্চা পেটে ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়ে 3 দিন আগে একটা ডক্টর নিয়ে মারা। আমার এক প্রফেসর, ঢাকা মেডিকেলের প্রফেসর, মানে যার চোখ দিয়ে তখনও আমাকে যখন গতকালকে রাতে বললো, টপ টপ করে পানি পড়ছে, জাস্ট আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তাহলে কি হলো যে আপনার আমরা নিজেরাও নিজেদের প্রতি অনেক অবহেলা করি। তাহলে এই অনকোলজি সাবজেক্টটা কি? যত আপনার জরায়ু মুখের ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, অর্থাৎ আপনার ফিমেল যত ক্যান্সার আছে সেগুলো নিয়ে অনকোলজি কাজ করে। অনকোলজিটা আমার কাছে মনে হয়েছে যে খুবই স্কিলড হওয়া একজন
ডক্টর হতে হয়, কারণ অনকোলজির আপনি লিম্ফ নোড গুলা তুলে নিয়ে আসবেন, কতটুকু অংশ আপনি ঠিক কেটে ফ্রোজেন সেকশন করে কতটুকু অংশ আপনি মানে রিমুভ করে পুরো অংশটুকু রিমুভ করতে পেরেছেন কিনা, অথবা প্যালিয়েটিভ সার্জারি তো চলে যেতে পারে। দেখা যাবে যে আপনার পুরো মেটাস্টাসাইজ হয়ে গেছে, কেটে কোনো লাভ হবে না। এই পেশেন্ট গুলো আপনি প্যালিয়েটিভ হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে দিয়ে পেশেন্টকে জাস্ট যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত রেখেছে আপনি সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিবেন। তাহলে অনকোলজির ক্ষেত্রে অনেকে যেটা বলে যে যেহেতু অনেক মানে পেশেন্টদের মুখে অপারেশন করে ভালো হয়ে চলে গেছে এরকমের থেকে বেশিরভাগ যেহেতু মারা যায়, বা খুব কম লাইফ এক্সপেক্টেন্সি থাকে, 3 বছর 4 বছর 5 বছর, অনেকে অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়। বাট আমার স্টিল নাও অনকোলজি এবং আরেকটা সাবজেক্ট আছে যেটা বলবো খুব ভালো লাগে, বাট আমি খুব ভয় পাই একটা সাবজেক্ট, এটা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি, যেটা খুব ইমার্জেন্সি। মানে আপনি যদি খুব বেশি বিজি স্কেডিউল নিয়ে কাজ করতে চান তাহলে আপনার জন্য ডেফিনেটলি হচ্ছে ফিটো ম্যাটার্নাল। আর যদি মনে হয় না আপু মানে আসলে খুব ভালোবাসি যেটাকে, সেটা হচ্ছে যে আপনার কোনটা যে সরি এক মিনিট বাবুরা, হ্যাঁ আমি আসলে আপু খুব ভালোবাসি যেটাকে, সেটা হচ্ছে যে আমি হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে কাজ করতে চাই, তাহলে হচ্ছে কিন্তু আপনার এই ফিটো ম্যাটার্নাল। আর অনকোলজিতে সাউন্ডটা অনেক ছোট আসতেছে। এখনো ছোট আসছে? আমি একটু কাছে আসলেও কি ছোট আসছে? হ্যাঁ এখন সবাই ঠিক কথা আছে। বলেন তো, অন্যরা কথা বলেন। ছোট আসছে সাউন্ড? এখন ঠিক আছে? জি হ্যাঁ ম্যাম, ম্যাম, ঠিক এখন আছে। ঠিক আছে। গুড। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা সাবজেক্ট, খুবই স্মার্ট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে এটা ঢাকা মেডিকেলে মাত্র 2 বছর 3 বছর হয়েছে খুলেছে, এটাতে এখনো কোনো এমএস নেই, জাস্ট এফসিপিএস ট্রেনিং, ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিপ্রোডাক্টিভ সার্জারি। আপনারা কারা কারা প্রফেসর সায়েবা ম্যাডামের নাম শুনেছেন বল? সাইবা ম্যাডামকে চিনেন কিনা? বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত একজন ইয়েস ম্যাডাম, ম্যাম। যিনি যিনি ফিস্টুলা নিয়ে প্রচুর কাজ করেছে। এই সাহেবা ম্যাডাম হচ্ছে, নাম শুনেছেন? এই ম্যাডামরা মিলে আসলে অনেকগুলো মানুষের নিরলস পরিশ্রমে এই সাবজেক্টটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিপ্রোডাক্টিভ সার্জারি। আপু এটার কি কাজ? কারণ অনেকে আপনারা এটাই বুঝেন না। যেমন ফিটো ম্যাটার্নাল বুঝেছেন, সব হাই রিস্ক গুলা, তারপর জেনারেল অবজ্ঞানী তো সব নিয়েই কাজ করে, সবকিছু একটু একটু নিয়ে কাজ করে, আর হচ্ছে অনকোলজি তো ক্যান্সার নিয়ে কাজ করলো, ইনফার্টিলিটি তো বন্ধাত্ব নিয়ে কাজ করলো, আর হচ্ছে ফিমেল পেলভিক মেডিসিন আপু কি নিয়ে কাজ করে? ফিমেল পেলভিক মেডিসিন কাজ করে যত এই যে আকাজ কুকাজ গুলো করে আমাদের সব ডাক্তাররা করে তা না, অনেক কুয়াকরা আছে, ডিএমএফ করা আছে, সিস্টার আছে আমাদের দেশে। তো আমরা ছাড়া সবাই ডাক্তার, এটা মনে রাখবেন যে আমরা ছাড়া আমাদের ফ্যামিলি মেম্বাররাও সবাই ডাক্তার। আপনার একটা কথা, আপনি তো বাসার ডাক্তার, আপনাকে পাত্তাই দিবে না, মনে করবে আরে ও তো আমাদের মানুষ। দেখবেন যে আপনার কথাটাই যখন অন্য একজন ডাক্তার বলবেন, লাইক আমি বলছি, তার কাছে এসে খুব মূল্যবান হবে। এই টাইপের আমাদের দেশের মানুষের মানে আমাদের ফ্যামিলি মেম্বার গুলো হচ্ছে মেন্টাল টেন্ডেন্সি। তো এই যে যখন একটা সিজার করার সময় বা একটা হিস্টেক্টমি, যেটা আমরা জরায়ু অপারেশন বলি, অথবা আপনার হচ্ছে তারা মনে করেন যে ডেলিভারি করানোর সময় প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা এক হয়ে যাচ্ছে, বুঝে না কখন ইপিসিওটমি দিবে, তখন দেখা যায় যেগুলো ফিস্টুলা ফর্মেশন হয়। এই ফিস্টুলা ফর্মেশন হলে আপনার সেগুলোকে আমরা বলি ভিভিএফ, মানে ভেসিকো ভেজাইনাল ফিস্টুলা। অনেকটা আছে, রেক্টো ভেজাইনাল ফিস্টুলা। ভিভিএফ মানে ভেসিকো মানে ব্লাডারের সাথে ফিস্টুলা হয়ে গেল। আমরা জানি ফিস্টুলা মানে টু অ্যাবনর্মাল কমিউনিকেশন। এখন আপনি চিন্তা করেন ভেজাইনা দিয়ে প্রস্রাব আসবে কেন? কারণ আপনার ব্লাডারটা ফুটা হয়ে ভেজাইনার সাথে একটা কমিউনিকেশন হয়ে গেছে, অথবা রেকটামটা ফুটা হয়ে একটা কমিউনিকেশন হয়ে গেছে, অথবা ইউটেরো ভেসিকল ফিস্টুলাও আছে, মানে ইউরেটারের সাথে আপনার হচ্ছে ইউরেটারও ভেজাইনাল, মানে ইউরেটারের সাথে ভেজাইনাল। এই মানুষগুলোর অল টাইম প্রস্রাব ঝরতে থাকে, এবং এই মানুষগুলোর একটা সময় ছিল ভিভিএফ এর পেশেন্টদের কেউ ছিল না। এখন আমাদের একজন মা হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের প্রফেসর সাহেবা ম্যাডাম। ম্যাডাম এই রোগীগুলাকে তার একজন ইনস্টিটিউট, মামস ইনস্টিটিউটে ম্যাডাম এনে এই রোগীগুলাকে বিনামূল্যে অপারেশন করে দিচ্ছে। তো এই সাবজেক্টটা হচ্ছে শুধু ভিভিএফ নিয়ে কাজ করে না, এই সাবজেক্টটার কাজ হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেক্টমি। যেমন আমরা যে বলি যে আপনাদেরকে যে আমরা আমাদের যদি কোনো জরায়ু বের হয়ে যায়, মনে করেন কোনো জরায়ু বের হয়ে গেল, হ্যাঁ, ওই জরায়ুটা যদি এমন হয় যে
আপনার জরায়ুটা নিচ দিয়ে বের হলো, তাহলে এটাকে বলি ভিএইচ, মানে ভেজাইনাল হিস্টেক্টমি, মানে নিচ দিয়ে কেটে আমরা বের করে ফেলি। এই ফিমেল পেলভিক মেডিসিন রিপ্রোডাক্টিভ সার্জারির সুন্দর একটা স্মার্ট নাম আছে ইউরো গাইনোকোলজি। এটা খুব লেটেস্ট একটা সাবজেক্ট। তো ইউরো গাইনোকোলজিতে হচ্ছে আপনার এই ভিভিএফ নিয়ে কাজ করবে, ভেজাইনাল হিস্টেক্টমি নিয়ে কাজ করবে। আপনারা অনেকগুলো অ্যাবনর্মাল কেস শুনবেন, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, টার্নার সিনড্রোম, ক্লিনিফেল্টার সিনড্রোম, অথবা শুনবেন যে হার্মাফ্রোড, সিউডো হার্মাফ্রোড, যেটাকে এখন আপনারা থার্ড জেন্ডার বলেন। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে ক্লাইটেরোপ্লাস্টি, ভেজাইনোপ্লাস্টি, একটা মানুষের ভেজাইনা এতটুকু, এখন মনে করেন তার ইউটেরাসও নাই, এগুলাও বিভিন্ন ডিজিজ আছে, যেমন এমআরকেএইচ, মেয়র রকটেন্সি কশার হাসার সিনড্রোম, এগুলাতে আপনার ইউটেরাস থাকে না, অল্প একটু ন্যারো ব্লাইন্ডিং ভ্যাজাইনা থাকে, মানে বিভিন্ন ডিজিজ গুলোতে আপনার বিভিন্ন এন্ডোক্রাইন ডিজিজ গুলোতে। এগুলোতে আপনি দেখেন একটা মায়ের যদি এমন হলো যে এই মেয়েটা জরায়ু নাই, ঠিক আছে, তার বাচ্চা হবে না, সে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারবে। একটা হাজবেন্ডের হয়তো তারও অ্যাডজাস্ট পারবে না, তার কোনোদিন বাচ্চা হবে না। কিন্তু একটা এই নারীকে আর এই পুরুষকে যদি আমি একসাথে করে দিতে চাই, তাহলে কি করতে হবে? এই মেয়েটাকে একটা কৃত্রিম ভেজাইনা ওয়াল আমি করে দিতে পারি, মানে কেটে সুন্দর করে একটা ভেজাইনা করে দিতে পারি। তাহলে তাদের নর্মাল যে ইন্টারকোর্স, সেক্সুয়াল যে ব্যাপারটা, সেটা তারা করে তাদের বাকি জীবনটুকু একটা বাচ্চা অ্যাডপ্ট নিয়ে তারা সুন্দর করে একটা ফ্যামিলি লাইফ লিড করতে পারে। তাহলে কি হয় সাবজেক্টে? এই সাবজেক্টে হয় একটা মেয়ের দেখবেন পেনিসের মতো ক্লাইটোরিস। আমরা জানি ক্লাইটোরিসটা হচ্ছে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্সে আপনার হচ্ছে এক্সাইটেশন দিবে। এখন এই ক্লাইটোরিসটা যখন বিভিন্ন ডিজিজে বড় হয়ে যাচ্ছে, তখন এই ক্লাইটোরিসটা কেটে আমরা ক্লাইটোরিসের সাইজ করে দিয়ে আমরা তাকে একটা নর্মাল ফিমেল করে দিতে পারি। আবার একটা মেয়ের মনে করেন তার বাইরের দিক থেকে সে হচ্ছে ছেলে, কিন্তু ভিতরে যে আপনারা সিউডো হার্মাফ্রোড থার্ড জেন্ডার, যেটাকে বাংলায় আপনারা একটা পচা ভাষায় বলেন, মানে ওটা আমরা নাই বলি, এই থার্ড জেন্ডারদের দেখা গেল তাকে পরীক্ষা করে তার ভিতরে ইউটেরাস আছে, আবার ছোট একটা টেস্টিসও আছে, কিন্তু সেটা রুডিমেন্টারি। তো আমরা কি করতে পারি? আমরা তাকে যদি টেস্টিসটা কেটে দিয়ে তার ইউটেরাসটাকে ইস্ট্রোজেন দিয়ে ফাংশনিং করে দিতে পারি, সে একটা ফিমেল হয়ে যায়। এই জন্যই দেখবেন রহিম থেকে রহিমা হয়ে যায়, যে এতদিন সে ছেলেদের স্কুলে পড়েছে, রহিম ছিল, তার হচ্ছে মানে সে ছেলেদের প্রতি তার একটা ইয়ে, কিন্তু এখন তার অপারেশন করে সে হঠাৎ করে রহিমা হয়ে গেছে। কিভাবে হয়েছে? এই যে এইভাবেই হয়েছে। এই সাবজেক্ট গুলো নিয়ে কাজ করে ইউরো গাইনোকোলজি। তাহলে আপু এই সাবজেক্টটা এতদিন এখন গাইনিরা কাজ করছে, আগে এই সাবজেক্টটা কে ডিল করতো? এই সাবজেক্ট আগে ইউরোলজিরা ডিল করতো, সেটার নাম হচ্ছে ফিমেল ইউরোলজি অ্যান্ড অ্যান্ড্রোলজি নামে ইউরোলজির একটা ব্রাঞ্চ আছে। তো তারা ডিল করে। তাহলে এখন কারা কারা ডিল করবে? এখন ইউরোলজিরাও ডিল করবে, আবার গাইনিরাও, তারা এটা একটা ব্রাঞ্চ বানিয়ে নিয়েছে, এখন থেকে গাইনিরাও সেটা নিয়ে কাজ করবে। এই সাবজেক্টটা আমার, এবং সব কসমেটিক সার্জারি গুলো হবে। এখন যেমন একটা মেয়ে তার এই নাকটা বোচা, মুখটা বোচা, তার সে এটাকে সার্জারি করে, যেরকম আপনার একটা সময় আসবে যে পেলভিক ফ্লোরের কে আরো সৌন্দর্য করার জন্য আপনার এইসব ধরনের সার্জারি গুলো, অথবা কারো ল্যাক্স ভ্যাজাইনা, কারো যে বললাম ক্লাইটোপ্লাস্ট, যে ক্লাইটোরিসটা বড়, কারো হচ্ছে ভ্যাজাইনাল ওয়ালটা নাই, ন্যারো বা ব্লাইন্ড ভ্যাজাইনা, এরকম লটস অফ পেশেন্ট আপনারা ঢাকা মেডিকেলে গত 6 মাস আমি কাজ করার সময় পেয়েছি। আপনার হচ্ছে এই সাবজেক্টের আউটডোরও আমাদের একদম 5 তলায় ঢাকা মেডিকেলে যে আলাদা করে আউটডোর করেছে, সেখানে পেশেন্ট আসে, সারা বাংলাদেশ থেকে আসে। এখন মোটামুটি নাম হয়ে গেছে, এটা ঢাকা মেডিকেলে ব্রাঞ্চ আছে, সেটাতে হয়ে যায়। তাহলে এই যে সবগুলো সাবজেক্টে আপু কি কি আছে? সবগুলো সাবজেক্টে আপনার এফসিপিএস আছে, একদম এফসিপিএস ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে। আপনি ইন্টার্নে যেই মাসে শেষ করবেন, তারপরের যেই জানুয়ারি বা জুলাই সেশন আছে, আপনি যদি মার্চ মাসে ইন্টার্নে শেষ করেন, আপনি ওই বিএমডিসি সার্টিফিকেটটা পাওয়া মাত্রই আপনি জুলাই মাসে এফসিপিএস পরীক্ষা দিতে পারেন। আপনি যদি নভেম্বরে শেষ করেন আপনার এফসিপিএস, তাহলে সরি ইন্টার্নশিপ, আপনি জানুয়ারিতেই হচ্ছে দিতে পারবেন। এবং এরকম স্টুডেন্ট আমাদের লটস অফ স্টুডেন্ট জেনেসিসে আছে, যারা পুরো ইন্টার্নশিপে জেনেসিসে হচ্ছে এফসিপিএস এর জন্য কোচিং করে, মানে আপনার পড়াশোনা করে, এরপরে সে পরে জাস্ট 2-3 মাস পরেই যখন ইন্টার্ন শেষ করে সে এফসিপিএস দিচ্ছে, তার এফসিপিএস পার্ট 1 হয়ে গেছে। এই সবগুলো সাবজেক্টে, মাদার সাবজেক্টেও আছে আপনার এফসিপিএস। কিন্তু আপনার এমএস হচ্ছে অবস্টেন গাইনিতে আছে, ইনফার্টিলিটিতে আছে, ফিটো ম্যাটারনালে আছে, এবং আপনার যে আরেকটা যেটা অনকোলজিতে আছে। আর আপনার হচ্ছে এই যে ফিমেল পেলভিক মেডিসিন এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারিতে এখনো এমএস খোলেনি,
আরেকটা কথা, এমএস বাংলাদেশের সব জায়গায় বিভিন্ন বড় বড় মেডিকেল গুলোতে মাদার অবস এন্ড গাইনিতে এমএস আছে, কিন্তু আপনার এই ঢাকার বাহিরে কোনো ইনফার্টিলিটি অনকোলজি ফিটোম্যাটার্নালের এমএস কোর্স নাই, শুধুমাত্র এটা বিএমইউ তে আছে। মাত্র 3টা বা 4টা সিট আছে শুধু বিএমইউ তে আপনার ফিটোম্যাটার্নাল ইনফার্টিলিটি অনকোলজি আছে। তাহলে এখন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আপু শুনেন, আমি একটা ডিগ্রি করব এবং আমার ফিটোম্যাটার্নাল ভালো লাগে, তখন আমি থমকে যাই। কেন থমকে যাই? আপনি যখন জেনারেল অপশন গাইনি ভালো জানবেন, তারপরে না আপনি হাই রিস্ক ভালো বুঝবেন। একটা মেয়ে ইন্টার্ন শেষ করে এফসিপিএস পরীক্ষা দিচ্ছে, সে ফিটোম্যাটার্নালে হয়ে গেল, এরপর সে ফিটোম্যাটার্নালে এফসিপিএস কোর্সে ট্রেনিং এ ঢুকলো, আলহামদুলিল্লাহ সে ভালো করতে পারে, কারণ ঢাকা মেডিকেলে ট্রেনিং এ ঢুকলো বা যে কোনো জায়গায়। বাট সে যদি এমএস এ ঢুকে, তখন বিপদ হয়ে যায়, কারণ এমএস এর প্রথম 2 বছর আপনি মাদারে ট্রেনিং করবেন, খুব বেশি কেস আপনি পাবেন না। আবার পরের 3 বছরে যদি এমএস এ আপনার এই ফিটোম্যাটার্নালে আপনি তখন ট্রেনিং অনেক কেস যে করতে পারবেন তা না। কারণ এটা শুধুমাত্র বিএমইউ তে পোস্ট আছে। তাহলে বিএমইউ তে তো আমরা জানি, মানে পিজি হসপিটাল যেটা, যে আপনার ইমার্জেন্সিটা কম, এখানে খুব ভিআইপি ভাবে আমাদের সিটের বাহিরে রোগী ভর্তি হয় না। তো এই ক্ষেত্রে আপনার, আমাকে যদি জিজ্ঞেস করেন ম্যাম আমি কি করব, আমার আসলে কি করা উচিত, আমি বলবো যারা সদ্য ইন্টার্নশিপ শেষ করবেন তারা এক্সপিএস যদি করেন, মাদারে করবেন। আর এমএস যদি করেন, তাও আপনারা চেষ্টা করবেন, যদি আপনার কোনো যেহেতু এমএস 1 বছর পরে দেয়া যায়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। এফসিপিএস আপনি 2-3 মাস পরে দিতে পারবেন, কিন্তু এমএস হচ্ছে আপনি যখন ইন্টার্নশিপ শেষ করবেন, আপনার 1 বছর পরের নভেম্বরের গিয়ে আপনি এমএস পরীক্ষা দিতে পারবেন। এটা কিন্তু বিএমইউ নিয়ম করে দিয়েছে। তাহলে আগে এফসিপিএস দিতে পারবেন, পরে আর কি এমএস দিতে পারবেন। এই জন্য আমরা স্টুডেন্টদেরকে বলি, আপনি যদি এফসিপিএস করেন, তাহলে আপনি পুরো ইন্টার্ন পিরিয়ডে 1 বছর কোচিং করে একদম নিজেকে ঝালাই করে পরে আপনি এফসিপিএস পরীক্ষা দেন। এফসিপিএস হোক বা না হোক, এরপর থেকে আপনি আবার 6-7 মাসের এমএস এর প্রিপারেশন নেন, তারপরে এমএস পরীক্ষা দেন। আচ্ছা, ইন্টার্নিতে অনেক মেয়েদের আপনার হচ্ছে বিয়ে হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, ইনলস মেনটেন করতে হয়, হাজবেন্ডকে মেনটেন করতে হয়, তার একটা আলাদা ফ্যামিলি লাইফ হয়, তারপরে পড়াশোনা করতে হয়। এতদিন ছিল পড়াশোনা মুখ্য, এখন পড়াশোনা হয়ে যাবে গৌণ। এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা, বিশেষ করে ফ্যামিলিদের জন্য। সেক্ষেত্রে দেখা যায় এমএস কোর্সটা আপনাদের জন্য একটু একটু লিটল বিট একটু কঠিন হয়ে যায়, কারণ এমএস কোর্স খুব কড়া কোর্স। কড়া কোর্স কি, এখানে আপনাকে সকালে, এই যে আমার যেমন এখনো কাঁধের ব্যাগ ইউজ করি, সকালে আপনাকে ঠিক দৌড়াতে দৌড়াতে মেডিকেল কলেজে যেরকম 8টার সময় যাইতেন, এখানে 8টার সময় গিয়ে আপনার রাউন্ড, মানে সব রোগীর ফলো আপ দিয়ে প্রফেসরের সাথে রাউন্ডে থাকতে হয়, সব কাজ করতে হয়, এবং আপনার প্রতি 3 মাস পর পর ব্লক ফাইনাল পরীক্ষা হয়, একদম আরেকটা এমবিবিএস। এমএস হচ্ছে আরেকটা এমবিবিএস। আর এফসিপিএস এর সুবিধা যেটা, আপনি মনে করেন এখন চান্স পেয়েছেন, এই 6 মাসে আপনার বাচ্চাটা পেতে আপনি 6 মাস পরে ট্রেনিং এ ঢুকতে চাচ্ছেন, আপনি 6 মাস পরে ট্রেনিং এ ঢুকতে পারবেন। আবার আপনি 1 বছর পরেও ঢুকতে পারবেন, 2 বছর পরেও ঢুকতে পারবেন। আবার মনে করেন 6 মাস ট্রেনিং করেছেন, এরপরে 6 মাস পরে আপনি মনে হচ্ছে এই 6 মাস আমি ট্রেনিংটা করবো না, আরেকটা বাচ্চা নিয়ে ফ্যামিলিটা কমপ্লিট করে ফেলি, ব্যাস আপনি করে ফেলতে পারবেন। এই জায়গাগুলো হচ্ছে এমএস আর এফসিপিএস এর মধ্যে সুবিধা। এফসিপিএস এ যেখানে ইচ্ছা, এখন মোটামুটি এতদিন নিয়ম ছিল, এখন আপনি মোটামুটি পছন্দ মতো ঢাকার বাইরে আপনি ট্রেনিং করতে পারবেন। করে আপনার 2 বছর পরে একটা মিড টার্ম পরীক্ষা হবে, 3 বছর পরে ফাইনাল হবে। আমাদের এমএসএও 2 বছর পরে ফেজ এ ফাইনাল হবে, 3 বছর পরে ফেজ বি ফাইনাল হবে। এরকম ভাবে আমাদের 5 বছরের কোর্স, দুইটাই 5 বছরের কোর্স। আগে কিন্তু 4 বছর ছিল, এখন দুইটাই 5 বছরের কোর্স, দুইটারই 2 বছর পর পর পরীক্ষা হয়। আর এফসিপিএস এ 3 মাস পর পর আপনাদের ওভাবে করে ব্লক ফাইনাল হয় না, এমএস এ আমাদের প্রতি 3 মাস পর পর যখন যেই ব্লক চলে সেই ব্লকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, একদম খুব কড়াকড়ি। আর অপশন গাইনিতে তো আরো বেশি বাবা, কারণ অপশন গাইনি ইমার্জেন্সি সাবজেক্ট, এখানে অল টাইম আপনাকে বিজি থাকতে হবে, এই জন্য আপনাদেরকে আমি মেন্টাল স্ট্রংনেস মানে এটা তৈরি করতে হবে, এটা বলছি। আচ্ছা, এখন আপনি এফসিপিএস করবেন নাকি এমএস করবেন? আপনার যদি মনে হয় আপনার ফ্যামিলি ইনলসকে অনেক টাইম দিতে হবে, বেস্ট এফসিপিএস। আর যদি মনে করেন না, আমি এক চান্সে এমএস এর চান্স পেয়ে আমি এমএস টা করে ফেলবো, আমার আমি নিজে একটু ফাঁকবাজ স্টুডেন্ট, আমার একদম 3 মাসের মধ্যে পড়াশোনা শেষ করে করে আমাকে সিরিয়াস থেকে থেকে একটা ডিগ্রি করে ফেলতে হবে, আমি সেটা করবো। আবার অনেকে যদি মনে হয় আপু আমার না ফ্যামিলিয়াল ক্রাইসিস আছে, আমাকে খুব দ্রুত স্টাবলিশড হতে হবে, আমি 2 বছরের একটা ডিজিও করবো, সো মাচ আপনার হচ্ছে, আমি বলবো এমএস এর থেকেও এখন ডিজিও করে লটস অফ ডক্টর ভালো আছে।
তাহলে আপনি সবার আগে 2 বছরের একটা ডিজিও কোর্স করে ফেলেন। ডিজিও কোর্স ঢাকার বাইরে লটস অফ জায়গায় ডিজিও কোর্স আছে, মাত্র 2 বছরে কনসালটেন্ট হয়ে যেতে পারবেন। ইন দা মিন টাইম আপনি বিসিএস টিসিএস দিলেন, একই পড়া, এমএসআর ডিজিওতে সেম পড়া, এফসিপিএস টা আলাদা। তো আপনার হচ্ছে এফসিপিএস একটু অপশন গাইনির কোশ্চেন টাইপ বেশি আসে, এমএস এ হচ্ছে বেসিক কোশ্চেন বেশি আসে। হ্যাঁ, বেসিক কোশ্চেন বেশি আসে। আচ্ছা, এরপরে আপুরা আপনারা যদি আমি বলি, একটু দাঁড়ান, এরপরে যদি আমি বলি আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে তাহলে এমএস আর এফসিপিএস এর মধ্যে যদি আমি আপনাদেরকে পার্থক্য বললাম। আচ্ছা, এখন হচ্ছে আপু আমাদের জন্য মানে কখন থেকে প্রিপারেশন নেওয়াটা বেস্ট হবে? প্রিপারেশনটা অবশ্যই আপনাদের সময় আমি ইন্টার্ন পিরিয়ডে বুঝতে পারিনি, তাও আমি শ্রদ্ধেয় দিলীপ স্যারের কাছে ইন্টার্ন পিরিয়ডেই ভর্তি হয়েছিলাম। আমার ময়মনসিং ঢাকায় মানে দৌড়াদৌড়ি করে আমার আসলে খুব বেশি একটা পড়াশোনা হয়নি, বাট আমি কিছুটা বুঝতে পেরেছিলাম যে পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনাটা আসলে আমার এমবিবিএস এর মতো না, এখানে আমাকে অনেক ডিপলি পড়তে হবে। আপনি সবসময় বলে ইউ আর সো মাচ লাকি গাই যে জেনেসিস আপনাদের টিচার এভরিথিং বুঝিয়ে দিচ্ছে, আমাদের নিরলস রাতের পর রাত পরিশ্রম করে আমরা কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদেরকে শীট গুলো গুছিয়ে দিচ্ছে, সবকিছু গুছিয়ে দিচ্ছে। এই অনলাইন ইউনিভার্সিটি থ্রুতেই তো আপনারা বুঝতে পারেন যে জেনেসিস প্রত্যেকটা মেজর কি পরিমাণ আপনাদের জন্য মোটিভেটেডলি বা একদম ইনথুসিয়াজম নিয়ে আপনাদের জন্য কাজ করছে, তাই না? সো এইটা আপনাদের জন্য, তখন আপনারা কি করবেন, ওই প্রিপারেশনটুকু আমরা যেভাবে গাইডলাইন দিব অতটুকু পড়লে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাসের পর মাস প্রত্যেকটা সেশনে এখানে ক্লাস করে স্টুডেন্টরা পাস করছে, আপনারাও করবেন। তাহলে এগুলা পড়াশোনার গাইডলাইন তো আমরাই দিয়ে দিব, শুধু আপনি পড়বেন কিংবা কিনা, আপনার ডিগ্রি করতে চান কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আপু আমি তো আসলে আর আরেকটা আছে অপশন গাইনিতে, যেটা নিয়ে আমি কাজ করছি বিদেশি। আমি অল্প একটু সময় বিদেশি ডিগ্রিগুলো নিয়ে বলে নিই। কিছু বিদেশি ডিগ্রি আছে, যেমন আপনি বিদেশে চলে যেতে চান, আপনি এখন থেকে ইন্টার্ন পিরিয়ড থেকেই আপনি আহ চলে যাবেন হচ্ছে ইউএসএ। আপনি ইউএসএ নিলে আপনার জন্য খোলা, 5th ইয়ার ফাইনাল দিয়ে ইউএসএ নিলে পরীক্ষা দিয়ে ইন্টার্ন পিরিয়ডে আপনি ইউএসএ নিলে কমপ্লিট করে চলে যেতে পারবেন। ঢাকা মেডিকেলের লটস অফ স্টুডেন্ট এভাবে চলে যাচ্ছে। এটা হচ্ছে ইউএস এর জন্য ইউএসএ। আপনি অস্ট্রেলিয়া পছন্দ করেন, কানাডা পছন্দ করেন, তাহলে আপনি এএমসি দিবেন, যেটা অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল বলি আমরা। এএমসিটাও আপনার হচ্ছে আপনার আমাদের কাছ থেকে গাইডলাইন পাবেন, এএমসি আপনার একটা অপশন আছে, ওইখানে গিয়ে আপনি গাইনিতে ডিগ্রি করে কাজ করতে পারবেন। আরেকটা আছে হচ্ছে রয়্যাল কলেজের ডিগ্রি, যেটা আমাদের জন্য অ্যাভেলেবেল বাংলাদেশে অলরেডি, এটা খুবই স্টাবলিশড, সেটাকে আমরা এমআরসিওজি বলি। হ্যাঁ, সেটা হচ্ছে এই এমআরসিওজি হচ্ছে অপশন গাইনির জন্য আপনার হচ্ছে একটা ডিগ্রি, যেটা রয়্যাল কলেজের হয়, 3টা পার্টে হয় বাবা। সেটা হচ্ছে ফার্স্ট পার্ট আপনি হচ্ছে ইন্টার্ন পিরিয়ডটা শেষ করে আপনি বিএমডিসির নাম্বারটা পাওয়ার মাত্রই আপনি ফার্স্ট পার্ট দিতে পারবেন। তো আমার অনেক স্টুডেন্ট আছে ইন্টার্ন পিরিয়ডে এখন এমআরসিওজি কোচিং করছে, ওরা জাস্ট কোচিংটা করে ওরা হচ্ছে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে রাখছে, বিএমডিসি এর নাম্বারটা পাওয়া মাত্রই ফর্ম ফিল আপ করবে, ওরা পার্ট 1 দিয়ে ফেলবে। পার্ট 1 এর পরে পার্ট 2 6 মাস পরেই দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আর পার্ট 3 দেওয়ার আগে 4 বছরের ট্রেনিং লাগে। সো এই জন্য এমআরসিওজিটা চলে যাওয়ার জন্য আপনার একটা বেস্ট অপশন না, যারা এখনই চলে যেতে চায় তাদের জন্য প্ল্যাবটা বেস্ট অপশন, বাট প্ল্যাবের বাজারটাও এখন খুব একটা ভালো যাচ্ছে না, এই জন্য অনেকে এগুলা নিয়ে টেনশন করে। তাহলে আপনার হচ্ছে পার্ট 3 আগে যে 4 বছরের ট্রেনিং লাগে, এই জন্য আমরা এখন এমআরসিওজি করছি। কেন বলেন? এফসিপিএস এর 4 বছরের ট্রেনিং এবং এমএস এর 4 বছরের ট্রেনিং দেখিয়ে আপনি পার্ট 3 এমআরসিওজির ফাইনাল পরীক্ষা দিয়ে দিতে পারবেন। তাহলে একসাথে দুইটা ডিগ্রি কিভাবে, এদিক দিয়ে আপনি রেসিডেন্সি করে ফেলছেন মানে এফসিপিএস বা এমএস করে ফেলছেন, ওদিক দিয়ে আপনার হচ্ছে আপনি এমআরসিওজি 2টা পার্ট করে রেখে দিচ্ছেন এই সময়, আর ফাইনাল দিবেন আপনি হচ্ছে আপনার এই একদম এফসিপিএস বা এমএস পাস করে। কারণ 4 বছরের ট্রেনিং সার্টিফিকেট আপনাকে আপনার প্রতিষ্ঠান থেকে দিবে, দিলে ওইটা রয়্যাল কলেজে পাঠালে ওরা একসেপ্ট করে নিবে, আপনি ফাইনাল পরীক্ষা দিবেন, এবং ফাইনাল পরীক্ষা আপনাদের সময় আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারবো। এখন পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 2 বাংলাদেশে হচ্ছে, পার্ট 3 বিদেশে গিয়ে দিতে হয়। এটা হচ্ছে আপনার বিদেশি মোটামুটি একটা গন্ডি আপনার মানে অপশন গাইডের জন্য। এরপরে যদি বলেন আপু বাংলাদেশের সবাই বলে অপশন গাইনি এত স্যাচুরেটেড, আসলে কি আপু আমরা যাব? আমি আপনাকে একটা কথা বলবো, বাংলাদেশে কি, বাংলাদেশ না সারা বিশ্বে কি কখনো বাচ্চা হওয়া বন্ধ হবে অথবা বাচ্চা না হওয়া বন্ধ হবে?
একটা গ্রুপ আছে এখন ওভার শিক্ষিত হচ্ছে, 30-35-এ গিয়ে বিয়ে করছে, তাদের ইনফার্টিলিটি ডেভেলপ করছে। আর বিশেষ করে ডাক্তার মেয়েদের তো অনেক বেশি, কারণ এরা এত স্ট্রেসে থাকে, এত পড়াশোনা প্রেশারে থাকে, এত প্রেশার, এত কিছুতে এদের ঠিক মতো ওভুলেশন হচ্ছে না, ঠিক মতো বেবি কনসিভ হচ্ছে না, অনেক কাজ করছে। তো যারা আপনাকে বলবে গাইনি খুবই হচ্ছে রাশ সাবজেক্ট, এটা তুমি পারবে না, আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কি আসলে এত পরিশ্রমী কি না? পরিশ্রমী হলে আপনি গাইনিতে ইজিলি চলে আসতে পারবেন, আপনি খুব ভালো করতে পারবেন। সেকেন্ড হচ্ছে যারা বলবে যে গাইনি হচ্ছে এমন একটা সাবজেক্ট, এখন ওভার স্যাচুরেটেড, ইনফার্টিলিটিতে প্রচুর ডাক্তার, ফিটোম্যাটার্নালি প্রচুর ডাক্তার, অবস এন্ড গাইনি মাদার তো সবাই মাদারের অনেক ডাক্তার, এসো না, গাইনি অনেক স্যাচুরেটেড, এটা ভালো না। তাদেরকে বলে দিবেন, বাচ্চা যেমন হওয়া বন্ধ হবে না, সেরকম গাইনিতে ক্যারিয়ার করাও মেয়েদের বন্ধ হবে না। আপনি ভালোবাসেন এই সাবজেক্টকে, আপনি এই সাবজেক্টে পায়োনিয়ার হবেন। একটা সময় ছিল বাংলাদেশে কিছু কিছু সাবজেক্টে কেউ যেত না, আর এখন সেই সাবজেক্টের এক একজন লিডার তৈরি হয়ে গেছে। সো আপনি আপনার সাবজেক্টে আপনি সবচেয়ে বেস্ট করবেন, সেটাই আপনার ক্যারিয়ার। সেটা হতে পারে অ্যানাটমিতে ক্যারিয়ার, হতে পারে ফিজিওলজিতে ক্যারিয়ার, হতে পারে হিস্টোপ্যাথোলজিতে ক্যারিয়ার, হতে পারে অবসেনগাইনিতে ক্যারিয়ার। আপনাকে সেই কনফিডেন্টটা আপনার ভিতরে তৈরি করতে হবে। প্রচন্ড হজম করার ক্ষমতা থাকতে হবে, প্রচন্ড ব্যাক বাইটিং ক্ষমতা নিতে হবে। আপনি এই মাত্র এখান দিয়ে কথাগুলো আসছেন, আপনাকে নিয়ে একটা সাউন্ড শুনবেন, সেই সাউন্ডটাকে এক কান দিয়ে শোনাবেন, এই কান দিয়ে বের করে দিবেন, এগুলাকে আপনি ইগনোর করে যাবেন। তাহলে গাইনিকে খুব ভালো করতে পারবেন। প্রচন্ড পরিশ্রম করতে শিখতে হবে, রাত জাগা শিখতে হবে, এই কাজগুলো করতে পারলে আপনি গাইনিতে চলে আসেন, ওয়েলকাম। আর এনি টাইম, আজকে আমার এখানে দেখেছেন আসমা ফারুকী, আমাকে হাজার হাজার, আপনি যে আপনাদের এখানে ফোন দিচ্ছে, আমার কিন্তু কন্টিনিউয়াস আমার ফোন আসছে এবং মেসেজ আসছে টুমটুম করে। আমার প্রতিদিন আমি আলহামদুলিল্লাহ 200-250 উপরে আমি অনলাইনে সার্ভিস দিয়ে থাকি। তার মানে কি, অনলাইনে আমাকে ডিফারেন্ট ডক্টররা গাইনি নিয়ে এই সেই প্রবলেম নিয়ে আপনারা মেসেজ করেন, আমি আনসার করি। আসমা ফারুকী ডিপো, ডক্টর না, জাস্ট আসমা ফারুকী ডিপো, আমার এই আইডিটা আপনারা নক করবেন যে ম্যাম অথবা আপু, আমি আসলে এটাতে ক্যারিয়ার করতে চাচ্ছি, আমার এটাতে একটু হেল্প লাগবে, আপনি আমাকে একটু হেল্প করেন। কারণ আপনাদের এফসিপিএস দিলেও আবার চলে আসবে আমি কি ইনফার্টিলিটি দিব নাকি ফিটোম্যাটার্নালি দিব। বাট আপনারা এখনো ছোট মানুষ, ইন্টার্ন করার পরে নিজের উপরে দেখবেন যে আপনি, যদি আপনি বলেন, আমি আরেকটা কথা বলে দিটা, খুব ইম্পর্টেন্ট কথা, পরে ভুলে যাব, যদি আপনি মনে করেন যে আপনি এফসিপিএ মানে ইন্টার্ন করার পর আপনি 1 বছর অনারারি বা 1 বছর কোনো গভর্নমেন্ট মেডিকেলে গিয়ে আপনি প্রচুর মোটামুটি হাতের কাজ শিখে গেছেন, এখন আপনি হচ্ছে এমএস করবেন, তাহলে আপনি এমএস টা চয়েস দিন। বাট সব জায়গায় আপনি ঢাকার বাইরে এমএস এ কোর্সে গেলে আপনি অনেক কাজ শিখতে পারবেন, বা ঢাকার ভিতরে ডিএমসি ছাড়া অন্যগুলোতে একটু কষ্ট হয়ে যাবে। কারণ এর কাহিনীতে আপনাকে যেমন নলেজেবল হতে হবে, তেমন আপনাকে হাতে স্কিলড হতে হবে, হাতের কাজ। আপনি অনেক নলেজ নিয়ে 2-3টা ডিগ্রি করে ফেলেন, আপনি ভালো করে একটা সিজারি করতে পারেন না, এটা আপনার জন্য দুঃখজনক হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, এটা আপনাদের জন্য উপদেশ, অনেকে বের হয়েই দেখা যায় গাইনি প্র্যাকটিস শুরু করে দেন, চেনে না যায়, যেমন আমি পাই এটা অনেক, লটস অফ মেডিকেল স্টুডেন্ট, আমি 2-1জনকে ফোনও করেছি যে বাবু তুমি যখন বুঝতে পারবে না, তখন যে কোনো একজন গাইনি ম্যাডামের কাছে রেফার করে দিবে, তাও তুমি পেশেন্টের ভুল ভালো চিকিৎসা করো না বাবু। আপনাদের মধ্যে একজন স্টুডেন্ট পাশ করে সে 3 মাসের একটা আলট্রাতে কোর্স করেছে, এরপরে হচ্ছে আপনার সে গাইনিতে পিজিটি 6 মাস লিখেছে। সে কিছু কিছু ডায়াগনোসিস এমন করে, যাই হোক আমি অনেকগুলো প্রেসক্রিপশন পেয়েছি। তো এটা আসলে পেশেন্টদের জন্য অনেক ক্ষতি হয়েছে। আমরা বাবুরা জীবনে এমন হচ্ছে ভাবে জীবন চালাবো যাতে আমার দ্বারা কোনো রোগীর কোনো ক্ষতি না হয়। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করুন। হ্যাঁ, ঠিক আছে। সরি, একটা আর্জেন্ট কল এসেছে। আচ্ছা, তাহলে দেখেন যে আপনি যদি আমাকে আহ আমি আচ্ছা, আমরা যেই আমরা যে প্র্যাকটিস করবো বা আমরা যে নলেজ নেবো, যে এখন ইন্টার্নে আছেন না,
এখন কি করবেন জানেন, আমি আপনাদেরকে কয়েকটা, যারা ইন্টার্ন অথবা যারা মানে এখনো ছোট বাবু আছেন, মানে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারেরা আছেন, ইন্টার্নদের উপলক্ষে আমি বলছি, ইন্টার্নে যেই কেসটা পাবেন, আজকে একটা একটোপিক প্রেগনেন্সি এসেছে, অপশন গাইনির বইটা তুলে ফেলে একটোপিক প্রেগনেন্সি সম্পর্কে একটু জানেন, যে কোথায় সবচেয়ে মোস্ট হয়, অ্যাম্পুলাতে সবচেয়ে বেশি হয়, তা একটোপিক প্রেগনেন্সির ম্যানেজমেন্ট হবে, একটোপিক প্রেগনেন্সি কিভাবে ম্যানেজ করেছে আমার আপু ভাইয়ারা, একটা নর্মাল ডেলিভারি প্রসিজিওর গুলা কিভাবে, শোল্ডার ট্রাকশন হচ্ছে, ফ্লেকশন হচ্ছে, কিভাবে বাচ্চাটা বের হচ্ছে, এই সবগুলো জিনিস আপনি একবার একবার করে, এক একদিন এক একটা অ্যাডমিশনে এক একটা পড়েন না, একদিন নর্মাল ডেলিভারি পড়েন, একদিন যে কেসটা আসছে অ্যাবডোমিনাল হিস্টেক্টমির কেসটা কিভাবে করছে, সেগুলো তো আপনার জন্য কঠিন, কিন্তু একদম সহজ গুলো যেগুলো, অ্যাবর্শনের একটা কেস আসছে কেন ডিএনসি করলো, এই জিনিসগুলো শিখে যান। এগুলো শিখলে আপনার যেটা হবে, আপনি ফিউচারে যখন গাইনিতে ক্যারিয়ার করবেন আপনি কোরিলেট করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা তখন জেনে আপনি জিপি প্র্যাকটিস করতেই পারেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করবো। আমার এখনকার মতো বুদ্ধি থাকলে আমি ইন্টারনেট পরেই জিপি প্র্যাকটিস করতাম, আমার আরো অনেক পেশেন্ট দেখা হতো, আমার নলেজ আরো শার্প হতো। বাট আপনি যখন একজন গাইনি রিলেটেডলি আপনি কাজ করতে যাবেন, গাইনিতে নলেজ না নিয়ে, কারণ আপনি পেরিফেরি বা যেখানেই আপনি একটা চেম্বার নিয়ে বসবেন, এখানে সব আসবে, আপনাকে মহিলাদের সব গাইনির পেশেন্ট আসবে, আপনি যে কেসটা বুঝতে পারবেন সেটা আলহামদুলিল্লাহ, যেটা বুঝতে পারবেন না সেটা ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একজন গাইনির কাছে রেফার করতে হবে, এই ছোটবেলা থেকে শিখতে হবে। আমি একটা টাকা ইনকাম করলে হালাল ইনকাম করতে হবে, এবং আমি একটা মা এবং শিশুকে নিয়ে কাজ করছি, এখানে আমি 2 নাম্বারে কিছু করতে পারবো না। তাহলে গাইনিতে খুব ইজিলি আপনি হচ্ছে আল্লাহর খুব পছন্দের বান্দা হতে পারবেন, কিছু মানুষের উপকার করে। আবার একটা রুগী সিজার দরকার নাই, রুগীকে ভুলভাল বুঝে একটা সিজার করে ফেললেন, এটা দায়বদ্ধতা সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে। তো এই জিনিসগুলো মেনে আপনি যখন গাইনির দিকে আগাবেন বাবুরা, তখন আপনাদের জন্য কিন্তু এই ক্যারিয়ারটা একটা বেস্ট ক্যারিয়ার। কিন্তু আমি বারবার বলছি, ফ্যামিলিজ, ইনলস, বেবি, নিজের পড়াশোনা নিজেকে নিয়ে কন্ট্রোল করতে পারলে আপনি গাইনিতে আসবেন। আদারওয়াইজ আপনি যদি নার্ভ একটু নরম থাকে, আপনি নার্ভ শক্ত করতে পারবেন, সেই কনফিডেন্স নিয়ে আপনি গাইনিতে চলে আসবেন। কিন্তু আমার দেখা, আমি স্টিল নাও আমার একটা কলিগ নিয়ে, তাকে আমি খুব সাপোর্ট দিই, এত নরম একটা মানুষ, এত ভালো একটা মানুষ, কোনো ঝগড়াঝাটি করতে পারে না, কোনো দুষ্টামি শয়তানি করতে পারে না, কথা খুব কম বলে, খুব ভালো একজন মানুষ, কিন্তু সে গাইনিতে টিকাটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। কারণ আসলে তো এখানে একটু চতুর মানুষ লাগে, একটু চতুর না থাকলেও আপনাকে স্পন্টেনিয়াস হতে হয় প্রচুর। আপনি প্রফেসরের চেহারা, প্রফেসরের হাতের অ্যাঙ্গেল দেখে বুঝে ফেলতে হবে প্রফেসর এখন কি চাচ্ছে, প্রফেসরের কথার অ্যাঙ্গেল দেখে বুঝতে হবে প্রফেসরকে আপনার উপরে খুশি না অখুশি, সেটা আপনাকে কাজটা করতে দিবে কি দিবে। প্রচুর আপনাকে গাইনি, আপনার আগের গাইনি নেই যে 6 মাসের একটা ডিগ্রি, 2 বছরের একটা ডিগ্রি করে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, একটা সময় ডিপ্লোমা করে ফুল প্রফেসরও হতে পেরেছে, অ্যাসোসিয়েটও হতে পেরেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও হতে পেরেছে, এখন কিন্তু 2 বছর ডিপ্লোমা করে আপনি কনসালটেন্ট হতে পারবেন। বাট খুব সুন্দরভাবে জীবনযাপন করতে খুব আর্লি আরেকটা, মাঝে মাঝে আমি এটা বলি, যদি স্বল্প সময়ে জীবনের গল্প মিলিয়ে আর্লি স্টাবলিশমেন্ট করতে হয় ক্যারিয়ারকে, তাহলে আপনার হচ্ছে গাইনির কোনো বিকল্প নেই। কয়েকটা সাবজেক্ট আছে, গাইনি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, স্কিন ডিজিজ, এগুলাতে খুব আর্লি যাদের খুব একটু টাকা নিড, তারা তারা 2 বছরের একটা ডিগ্রি করে অথবা 6 মাস 1 বছরের ট্রেনিং করে আপনি ছোটখাটো একটা চেম্বার এবং আলট্রা করে আপনি লাইফ লিড করতে পারেন। আরেকটা বুদ্ধি দিয়ে দিই আপনাদেরকে, যারা এখন ইন্টার্নে আছেন, পসিবল হলে আপনারা গাইনিতে ক্যারিয়ার করতে চাইলে 3 মাসের সিএম নিন। যদি বাবা মায়ের হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কম থাকে, নিজের টাকা জমিয়ে একটা ডিপ্লোমা করে ফেলেন আল্ট্রাসোনোগ্রাম, একদম খুব আপনার জন্য নলেজ, মানে খুবই আপনার জন্য একটা বেনিফিশিয়াল ইফেক্ট হবে। এটা আমাদের জেনেসিসে বিজিএচআরআই আছে আল্ট্রাসোনোগ্রাম। 1 বছরের ডিগ্রিতে সুবিধা হবে কি, আপনি আপনি যেহেতু গাইনিতে যাবেন, এটা আপনি কনফার্ম যে যতবারই আমার এফসিপিএস হোক, যতবারই এমএস হোক, আমি গাইনিতেই যাবো, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইনশাআল্লাহ আমি যাবো। তাহলে আপনি একটা গাইনিতে মানে সিএমইও করে 3 মাসের খুব আহামরি উপকার হয় না, একটু টাকা বেশি লাগলেও একটু কষ্ট হলেও 1 বছরের ডিপ্লোমা একটা কোর্স করে ফেলেন। এটা একদম ইন্টার্ন থেকে শুরু করলে আপনার গাইনিতে ক্যারিয়ার এটা খুব হেল্প করবে। নিজের পেশেন্ট গুলো নিজে দেখতে পারবেন, অন্যজনের রিপোর্টটা বুঝতে খুব ইজি হবে। কারণ আমি সবসময় বলি, আলট্রাসোনোগ্রাম আসলেই নেক্সট স্টেথোস্কোপ পরে ডক্টর, নেক্সট না, এখনকার যুগে তো স্টেথোস্কোপই হয়ে গেছে, সব ডক্টর আলট্রাসোনোগ্রাম জানতে। আর আরেকটা হচ্ছে ইন্টারনেটে থাকতে
ছোট ছোট কিছু ট্রেনিং হয়, একদিনের 2 দিনের, ধরেন বার্ন প্লাস্টিক বার্ন ম্যানেজমেন্টের উপর একটা ট্রেনিং, আপনার বেসিক লাইফ সাপোর্টের উপরে একটা ট্রেনিং, এই ছোট ছোট ট্রেনিং গুলো করে ফেলবেন। এতে আপনি কিন্তু খুব খুব লাভবান হবেন, আমি আশা করি, আমার মনে হয়েছে। কারণ আসলে আজকে থেকে আরো অনেকগুলো বছর আগে আমাদের মেডিকেল সেক্টরে এমন মানে ডেডিকেটেড পার্সন সবাই ছিলেন, আছেন, যে যতটুকু পেরেছেন করেছেন। বাট এখনকার আপনাদের মতো আমরা এখন, মানে তখন আমাদের সবকিছু এত আপনার এখন যেমন হার্ট পার্ট ভিসেরা, আমাদেরকে ভিসেরা ইউটিউবে বসে দেখেন, হার্ট পার্ট ইউটিউবে বসে দেখেন, সেটা তো আর আমাদের সেই সুযোগটা হয়নি। তো আমাদের হচ্ছে যেটা করতে হয়েছে হচ্ছে আমরা নিজেরা প্রচুর পড়াশোনা করতে হয়েছে। তো আপনাদেরকে আমি এইটাই বলবো সবার ফার্স্টে, যে হচ্ছে আপনারা অবশ্যই 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 আপনাকে ওই ভাইকে একটু রাখবেন, হ্যাঁ, অবশ্যই 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 আপনাকে চেষ্টা করতে হবে। আপনি ইন্টার্ন পিরিয়ডে এই ছোট 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 ডিগ্রি গুলো মাস্ট বি আপনাকে করে ফেলতে হবে। ঠিক আছে? এই ডিগ্রি গুলো করলে আপনার, মানে ছোট ছোট এই ট্রেনিং গুলো করলে আপনি নিজের উপরে কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যাবে। তাহলে আপনি দেখেন, সেটা হচ্ছে যে আপনি গাইনির জন্য ছোট কোর্স কোন কোচিং সেন্টার বা কোন ইয়াতে অনলাইন পেজে করা যাবে? এই যে আমাদের আপনি বিজিএচআরআই এ আপনি পাবেন বেসিক লাইফ সাপোর্ট। একটা সময় আমাদের সময় যখন জেনেসিস এর ছিল না, তখন আমরা বারডেম থেকে করতাম, এখন আপনার জেনেসিস থেকেই করা যায়। আচ্ছা, আরেকটা ডিগ্রি আছে সিসিডি, হ্যাঁ, সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটোলজি। এটা আমি আসলে ইন্টার্ন পিরিয়ডে চান্স পাইনি, আমি অনেক পরে ইন্টার্নেরও 1 বছর 2 বছর পরে সিসিডিটা করতে পেরেছি। এটা 6 মাসের একটা কোর্স, যেটা বারডেম থেকে দেয়। অনেক মানুষ অনেক কথা বলবে, বাজে আপনার এখন একটু নাকি একটু ইয়ে হয়েছে, কারণ একটু মানে কি বলবো, ক্যাটাগরিটা একটু লেস হয়ে গেছে, কারণ এখন লটস অফ স্টুডেন্টের কাছে সেটা হচ্ছে অনলাইনে হচ্ছে। আমাদের সময় হচ্ছে আমরা বারডেমে গিয়ে, বারডেমের বড় বড় স্যাররা আমাদের ক্লাস নিত। আমাদের সময় 25,000 আর হ্যাঁ 30,000 টাকা লাগতো এই কোর্সটা করতে। আমরা সিসিডি কোর্সটা করে আমি অনেক কিছু ডায়াবেটিসের উপরে শিখেছিলাম। আর সিসিডি একটা কোর্স আছে, তারপরে হচ্ছে আপনার বেসিক লাইফ সাপোর্ট একটা কোর্স আছে, আল্ট্রাসোনোগ্রাম একটা কোর্স আছে, আহ এমসিজিপির একটা জিপি প্র্যাকটিসের একটা কোর্স আছে। এতগুলো একসাথে ইন্টারনেট করতে পারবেন না, তাও আমি বলে দিই, সবগুলো জিনিসই জেনেসিসে আছে। জেনেসিসের এমসিজিপি আল্ট্রা, বিজিএইচআরআই, এই জায়গাগুলো যদি কেউ একদমই আপনারা জানতে চান, আমাদের এই যে অনলাইন ইউনিভার্সিটির হচ্ছে যেই ক্যাম্পাস কোঅর্ডিনেটর, তাকে আমি বলছি, তারা আমাদের এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজ এবং ফোন নাম্বার সব দিয়ে দিবে। কারণ এখন সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এখানেই শিখছে। এই কোর্সগুলো আসলে এগুলো কিভাবে আসছে জেনেসিসে বলেন? আমরা এগুলা খুব ফিল করেছি যে এগুলা যদি আমাদের ইন্টার্ন লাইফ থেকে আমরা শিখতাম, তাহলে আমরা আরো অনেক বেনিফিটেড হইতাম, আমরা মানে পেশেন্টকে আরো বেশি সার্ভিস দিতে পারতাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইন্টার্ন পিরিয়ড আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাতে চাই। আপনারা ইন্টার্নরা পেশেন্ট ফলো আপ দেন, হ্যাঁ, আমি একটু ওয়ার্ড ম্যানেজমেন্ট নিয়ে বলি। আপনারা সকালে যান, পেশেন্ট ফলো আপ দেন। ফলো আপটা আপনারা কোন মেথডে দেন বলেন তো? আপনারা কি এটা জানা আছে? একজন একটু কথা বলেন তো আমার সাথে বাবুরা, যে ম্যাম আমরা এইভাবে করে পেশেন্ট ফলো আপ দিই। কোনো মেথড কি জানা আছে? বলেন তো, একজন কথা বলেন। আমৃতা ইসলাম বলেন তো। আমি যে জিনিসটাতে খুব রাগ করি, আপনারা সেটাই করছেন। আমি কথা মানে আমি যখন কাউকে ডাকবো, তখন রেসপন্স না করাটাকে আমি খুব অপছন্দ করি। কারণ আমি গাইনি সেক্টরটাকে মানে এমন ভাবে গাইনি সেক্টরটার স্টুডেন্ট গুলো হতে হবে যে দে আর সো মাচ স্মার্ট গাই হবে। কোনো কিছু আস্ক করবো, সাথে সাথে আনসার করবে ইয়েস ম্যাম, নো ম্যাম, বা ইয়েস এটা। আমি কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি যে কথা বলছি, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে, কিন্তু আমার তো গুড, এখন তাসফিয়া। সার্জারি প্লেসমেন্ট চলতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে একটু বিজি আছে। আমার তাসফিয়া, সার্জারি। যে ফ্রেন্ডটা, ও হচ্ছে মানে মানারাতের স্টুডেন্ট ছিল, আমার ব্যাচমেট তাসফিয়া, ইনফার্টিলিটি স্পেশালিস্ট হয়ে বের হয়ে গেল এবছর। সো তাসফিয়া নামগুলো খুব ব্রিলিয়ান্ট গাই হয়, হ্যাঁ, আমার দেখা এখন পর্যন্ত যতজনকে আমি পেয়েছি। আচ্ছা, তাসফিয়া, আমাদের হচ্ছে আমরা যখন ওয়ার্ডে প্লেসমেন্ট মানে ফলো আপ দিই, তখন আমরা একটা ইন্টারন্যাশনাল
রুলস মানে ফলো করি, একটা মেথড ফলো করি, সেটাকে বলা হয় সোয়াপ মেথড, যেটা আমি শিখেছি কোর্সে এসে, আমার ইন্টার্ন লাইফ আমাকে কেউ বলে দেয়নি। আমার মনে হচ্ছে আপনাদেরকে যদি আমি আজকে এই জিনিসটা একটু বলে দিতে পারি, এটা আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। যেমন আমি বলি সোয়াপ মেথড কি, আপনি যখন ফলো আপ দিবেন, একটা পেজ জুড়ে ফলো আপ দিবেন যে পেশেন্ট ফলো আপ, ডেট, টাইম, তারপরে সোয়াব কি দেখেন, সাবজেক্টিভ ইনফরমেশন, মানে যেই পেশেন্টটা আপনি গিয়ে প্রথমে বলেন না, হ্যালো বাবা, কালকে অপারেশন হয়েছে, আজকে আপনি কেমন আছেন, কি অবস্থা আপনার বলেন তো, আজকে কি আপনি ভালো আছেন, তখন রুগী দেখবেন একটু মুখটা কুচকে বলবে, মা ব্যথা তো এখনো আছে। কোথায় আছে মা ব্যথাটা? ব্যথাটা আমার যেখানে সেলাই করেছেন সেখানে আছে। তখন সাবজেক্টিভ ইনফরমেশন মানে হচ্ছে পেশেন্ট কমপ্লেন, আপনি লিখবেন যে পেইন ইন দা অপারেটিভ এরিয়া, অথবা পেইন ইন দা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, অথবা লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, মানে যেই জায়গাটায় পেইন আছে আপনি সেটা বলবেন। অথবা আপনি একটা নর্মাল ডেলিভারি করেছেন, সেই নর্মাল ডেলিভারিতে আপনার হচ্ছে ইপিসিওটমি উন্ড দিয়েছেন, ইপিসিওটমির জায়গাটাতে আপনি কি করেছেন বলেন, ওইখানে আপনি স্টিচ দিয়েছেন। ও এসে বলবেন, মা তোমরা কি নিচে দিয়ে সাইড সিজার করেছো, ওইখানে তো আমার ব্যথা হচ্ছে। অথবা সে বলবা, ম্যাডাম আমার তো যেখানে আপনারা কেটেছেন ওই জায়গায় একটু স্লাইড ব্যথা করছে। তাহলে কি, স্লাইড পেইন ইন দা ইপিসিওটমি উন্ড এরিয়া, মানে পেশেন্ট যে কথাটা বলবে তার কারেন্ট যে কন্ডিশন সেটা হবে সাবজেক্টিভ ইনফরমেশন। এটা একজন ইন্টার্নের আমার কাছে মনে হয়েছে এখনকার এই 2025-এ এসে এতটা স্মার্টলি একটা ইন্টার্ন অবশ্যই ফলো আপ দিবে। দিস ইজ সাবজেক্টিভ ইনফরমেশন। এবার আসুন অবজেক্টিভ ইনফরমেশন। অবজেক্টিভ কি, আপনি গিয়ে পেশেন্টকে জিজ্ঞেস করি, তার চোখ দেখেন, পোস্ট অপারেটিভ তার অ্যানিমিয়া আছে কিনা, একটু জন্ডিস দেখেন, বলেন মাজিব বা বের করেন, ডিহাইড্রেশন দেখেন, পালস দেখেন, বিপি দেখেন, এই যে যা যা দেখেন আপনি, এটা হচ্ছে অবজেক্টিভ, আপনি যা দিচ্ছেন পেশেন্ট। তাহলে এইটা হচ্ছে আপনার অবজেক্টিভ, ওতে যা। এবার আসেন অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কি দেখেন, আপনি যে ট্রিটমেন্টটা দিচ্ছেন ওই ট্রিটমেন্টটা অনগোয়িং এ তার কতটুকু ভালো হচ্ছে, ভালো হয়ে তার যেই ইনভেস্টিগেশন গুলো ছিল সেই ইনভেস্টিগেশনের আলোকে তার সবকিছু ঠিক আছে কিনা। এই যে যেমন অ্যাসেসমেন্টের, সরি, অ্যাসেসমেন্টের এই জায়গাটাকে আমি একটু বলি, দেখেন আবার একটু নেই, how the client did or how they responding during the treatment, how they responding during the treatment, think the adding আপনার validity and interpreting the information written in the S and O section। ঠিক আছে, মানে সাবজেক্টিভ আর অবজেক্টিভ সেকশন দেখার পরে এখন আপনার আসলে আরো কোনো কিছু অ্যাড করা লাগবে কিনা, আপনার অ্যাসেসমেন্টে কি বলছে সেটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট। তো এই যে আপনার অ্যাসেসমেন্টে এখন হয়তো আপনার রোগীটার পোস্ট অপারেটিভলি আপনার পেটটা ফুলে গেছে, অথবা পোস্ট অপারেটিভলি তার ট্যাকিকার্ডিয়া পাচ্ছে, আপনার মনে হলো কেন এমন হলো, একটা ইসিজি করিত, অথবা একটা একটা আলট্রাসোনোগ্রাম দিত, কেন আবার কিছু জমে টমে আছে কিনা পেটে, কেন এমন হলো। কারণ অনেক সময় হয় আপনি সিজার করবেন, গজি মপ পান, আমরা গজ ফেলে আসি, আমরা মপ ফেলে আসি, আমরা আপনার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেমন হচ্ছে আপনার কি বলবো যে আপনার ছোট যে মস্কিটো গুলো আছে এগুলা রেখে আসে, এরকম বহু সার্জন কেস পেয়েছে এভাবে। সো প্ল্যানটা হচ্ছে এখন আপনি পেশেন্টের কন্ডিশন দেখে আপনার প্ল্যান কি, আপনার কি প্ল্যান আইদার অনগোয়িং ট্রিটমেন্ট চলবে, নাকি আপনি কোনো ইনভেস্টিগেশন দিয়েছেন, নাকি আপনি নতুন ওষুধ অ্যাড করবেন, নাকি আপনি কোনো মানে একটা রেসপিরেটরি মেডিসিন বা কার্ডিওলজিকে কল করবেন, এটা হচ্ছে প্ল্যান। তাহলে এখন আমাকে বলেন তো, কে আমার সাথে কথা বলছিলেন? নাইমা, আমাকে শোনা যাচ্ছে? নাইমা, নাইমা আমাকে শোনা যায়? বা আমেনা, আমেনা, কে ফ্রি আছেন সে আমার সাথে একটু রেসপন্স করেন। Yes, ma'am. হ্যাঁ, গুড। সাদিয়া রাইসা, কি সুন্দর একটা নাম। আচ্ছা রাইসা, আমাকে বলো তো বাবু, আমি এই যে সোয়াপ মেথড যে বলেছি, এর আগে কি শোনা হয়েছে এই মেথডটার নাম? No, ma'am. আচ্ছা, তাহলে কালকে গিয়ে আপনি আপনার ইন্টারনেটে যখন এই জিনিসটা করবেন তখন তারা খুব অবাক হবে, বলবে হ্যাঁ ইন্টারন্যাশনাল হচ্ছে প্ল্যাটফর্ম থেকে যে আপু শিখিয়ে দিয়েছে, এই সোয়াপ মেথড এখন থেকে আপনারা হচ্ছে ইয়ে করবেন, আপনারা সুন্দরভাবে হচ্ছে একদম লিখবেন এস ও এ পি। এস তে কি, পেশেন্টের কমপ্লেন, পেশেন্ট যেটা বলবে, পেশেন্টের যদি কোনো কমপ্লেন না থাকে আমরা লিখি নো কমপ্লেন,
এভাবে করে লিখি, কিন্তু আমরা নো কমপ্লেন আর নো কমপ্লেন এভাবে করে লিখি। যদি অবজেক্টিভে পালস, বিপি, ব্লাড মানে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, ইডিমা, ডিহাইড্রেশন অথবা ড্রেন টিউবের কালেকশন, মানে এগুলো সব, অথবা ব্যান্ডেজ, সোপড, এগুলো সব লিখি আমরা। অ্যাবডোমেনটা আপনার কি, আপনার হচ্ছে আইদার সফট অর অ্যাবডোমেন হচ্ছে টেন্স, টেন্ডার, অথবা আমরা এটা বলি যে বাউল ব্লাডার মুভ হয়েছে, বাউল সাউন্ড আছে, মানে আপনি যা যা দেখবেন সব ওতে লিখবেন। অ্যাসেসমেন্ট কি, অ্যাসেসমেন্ট এখন ওই দুইটা দেখে আপনার অ্যাসেসমেন্টটা কি, অনগোয়িং ট্রিটমেন্ট, এই যা যা করবেন। প্ল্যান, কোনো পরীক্ষা নিরীক্ষা দিবেন অথবা আপনি 2 দিন পরে ডিসচার্জ করবেন, তাহলে হচ্ছে প্ল্যান কি, প্ল্যান হচ্ছে ডিসচার্জ আফটার 2 উইকস। এভাবে করে আপনারা ফলো আপটা দিবেন। এটা আমার কাছে মনে হয়েছিল যে ওদেরকে আমার একটু বলে দেওয়াটা দায়িত্ব, কারণ আপনারা নিশ্চয়ই আজকে এত কষ্ট করে যে টাইমটুকু আমার জন্য রেখেছেন, আমাকে দিয়েছেন কিছু একটা জিনিস শেখার জন্য বা জানার জন্য। সো সোয়াপ মেথডটা আপনারা ওয়ার্ডে ট্রাই করবেন রাখার জন্য। আর ওয়ার্ডে যখন আমি সবচেয়ে বেস্ট গাইনোকোলজিস্ট অথবা সবচেয়ে বেস্ট একজন ডক্টর হতে চাইলে ওয়ার্ডকে ঘর বাড়ি বানায় ফেলেন। যারা বোকা তারা ইন্টার্ন পিরিয়ডে আপনার হচ্ছে ফাঁকিবাজি করে। আমি, বিশ্বাস করবেন না, আমার ইন্টার্ন পিরিয়ডে আমি কখনো একটা দিনের জন্য ছুটি নিইনি, কখনো না। আমার এখনো মনে আছে আমার ইন্টার্ন পিরিয়ডে 36 বিসিএস ছিল, ফার্স্ট বিসিএস। আমার সব ফ্রেন্ডরা বিসিএস পরীক্ষা দিতে এসেছে, যেহেতু আমার আগে থেকে প্ল্যান ছিল বিসিএস এর দিকে যাব না, আমার আইদার ইন্টারন্যাশনালি আমি মানে অ্যাব্রোডের দিকে যাব, অথবা দেশে থাকলে আমি দেশে ডিগ্রি করে আমি প্রাইভেট সেক্টরে কাজ করবো। সো আমার সব ফ্রেন্ডরা পরীক্ষা দিতে গিয়েছে। আমি যেহেতু টুইন, আমার আরেকটা সিস্টার আছে, আমরা দুজন একসাথে ইন্টার্ন করেছি। তো ও আর আমি পুরো একটা সার্জারি, আজকে একটা আপু বলেছিল আপু আমি তো সার্জারিতে প্লেসমেন্ট, এখন সার্জারি ওয়ার্ড একা সামলেছে। আমার সে ভাইয়ারা এত ভালো ছিল, আমাদেরকে খুব হেল্প করেছে এবং আমাদেরকে অনেক কাজ শিখিয়েছে আমার মাইন্ড মেডিকেল, আমার সিআইএম। তো আমরা ওই সময় ওয়ার্ডে ডিউটিতে ছিলাম। সো ওই বিসিএস এর টাইমও আমার ছুটি নেওয়া হয়। এইটার সুবাদে আমার হয়েছে কি, আমি যে স্টিল নাও চলছি, আমার স্টিল নাও একটা মেডিসিনের নলেজ, আমার ইন্টার্নশিপের নলেজ, একটা সার্জারির নলেজ। এখন আমি একটা লাইপোমা কেটে ধুমধাম বের করে দিতে পারবো, একটা অ্যাবসেস কেটে ড্রেন করে বের করে দিতে পারবো, একটা মাথার স্কাল্পে সুন্দরভাবে একদম চুল টুল ফেলে আমি স্টিচ দিয়ে সুন্দর করে বের করে দিতে পারি, কারণ ওই জিনিসগুলো আমাকে ইন্টার্ন লাইফে আমাকে শিখিয়েছে আমার সেই সিনিয়র। দুই তিনটা জিনিস ইয়ে করবেন, যে আপনাকে যেমন একটা ওয়ার্ড শেখাবে তার প্রতি সবসময় হাম্বল থাকবেন, আপনি আপনার পেশার প্রতি হাম্বল থাকবেন। আপনি ইন্টার্ন লাইফে, আপনাকে আমি বলছি না বেস্ট ইন্টার্ন হন, আপনি বেস্ট হন নিজের কাছে, যে আপনি ইন্টার্নে সবকিছু, ইন্টার্ন পিরিয়ডে যে ম্যানেজমেন্ট টুকু জানার দরকার সেটা আপনি জেনে আসবেন। আমরা অবাক হই, একজন ইন্টার্ন যখন ইন্টার্ন শেষ করে একটা প্রাইভেট মেডিকেলে মেডিকেল অফিসার পোস্টের জন্য তার ভাইবা নিয়ে, মানে এত সিলি কিছু জিনিস, যে আপনার কাছে যদি একটা কনভালশনের রোগী আসে গাইনিতে, আপনি কি ট্রিটমেন্ট দিবেন, আপনি এখানকার মেডিকেল অফিসার, তাহলে সবার আমার আমার অন্তত পরে আসবো আমি, আমাকে ফোন করবেন, ম্যাডাম একজন কাপাকাপি দিয়ে এসেছে আমি দৌড় দিব, আপনি ফার্স্টে কি করবেন পেশেন্টটা। তাহলে কাপাকাপি মানে আমি কি বুঝিয়েছি, একটা এক্লাম্পসিয়া, অথবা প্রচুর আপনার হচ্ছে একদম দইয়ের মতো আপনি প্রস্রাব পাইলেন, পেশেন্টার হাত পা ফুলা, পেশেন্টার প্রেশার 180/100 কিন্তু কনভালশন নেই, আচ্ছা বুঝলাম, তার মানে কি প্রি এক্লাম্পসিয়া। আপনি কি ট্রিটমেন্ট দেবেন, একটা কথা আপনাদের মুখ দিয়ে বের হয় না যে আমি ম্যাগনেসিয়াম সালফেট লোডিং ডোজে দিব, বা এটা পরে মেনটেন করবো, বা ম্যাডাম আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট অফ চয়েস এখানে হচ্ছে তার অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে, তাকে ম্যাক্সালফ দিতে হবে। ম্যাক্সালফের রোলটা বলতে পারেন, এগুলো আসলে খুবই দুঃখজনক। আমি গত পরশুদিন আমার একজন প্রফেসরের সাথে একটা ওটি করে আমি যখন মেডিকেল অফিসারকে বুঝিয়ে দিয়ে আসছি, তখন আমি অবাক হয়ে যাই কিছু কিছু তাদের কোশ্চেন, মানে আপনাদের হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন দেখে, বা আপনাদের একটা ওটি নোট এখন আপনারা ভালো করে লিখতে পারেন। বাংলাদেশে হাজার হাজার বই আছে একটা ওটি নোট কিভাবে লিখতে হয়, একটা কনফাইনমেন্ট নোট কিভাবে লিখতে হয়। ইন্টার্ন পিরিয়ড ইজ দ্য বেস্ট পিরিয়ড, আপনারা এই পিরিয়ডটা কাজে লাগান, ওয়ার্ডেও সময় দেন, নিজের পড়াশোনা করেন। আর যদি মনে করেন 1 বছর পরে পড়াশোনা করবেন, তাহলে আমি বলবো মনোযোগ দিয়ে ইন্টার্ন করেন। সবাই বলে ইন্টার্ন পিরিয়ডটা আনন্দের, কেন আনন্দের জানেন? ইন্টার্ন পিরিয়ডে আপনি একটা রুগী মেরে ফেললেও, যদিও কোনো ডাক্তার রুগী মারবে না, আপনি একটা ভুল কিছু দিয়েই ফেললেন, আপনার কিছু হবে না, যা যাবে সিআইএমও সবার উপর দিয়ে যাবে, কারণ আপনার মাথার উপরে ছাতা আছে। কিন্তু আপনি যখন পাশ করে যাবেন, এই যে কোথাও একটা মেডিকেল অফিসার হিসেবে জয়েন করবেন,
কনসালটেন্টের বকাকা আপনি খাবেন, আপনার মাথার উপরে তখন ছাতা নেই। ইন্টার্ন পিরিয়ডে যে জিনিসটা বেস্ট ভাবে শেখা দরকার, মাই হাম্বল রিকোয়েস্ট, আপনারা আমার ছোট ভাই বোন, আপনারা আমার কলিগ, আপনারা আমাদের ফিউচার জেনারেশন, আপনারা ডেফিনেটলি এতটুকু আমার আপনাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা ইন্টার্ন পিরিয়ডটা খুব সুন্দরভাবে কাজে লাগান। যদি বিয়ে না করেন, ইন্টার্ন পিরিয়ড বেস্ট টাইম বিয়ে করে ফেলেন। যদি ঘোরাঘুরি না করেন, বেস্ট টাইম ঘোরাঘুরি করে একটু একটু পড়াশোনা করেন। আর যদি পড়াশোনাই করতে চান তাহলে সেটাই করেন। যদি আপনার কাজ শিখতে চান, ইন্টার্ন পিরিয়ডে কাজ করেন। আমি অবাক হই, একজন ইন্টার্ন ইন্টার্ন পিরিয়ডে বাইরে নাকি খ্যাপ দিতে যায়। আপনি আগে শেখেন। একজন ডক্টরকে আগে শিখতে হয়, তারপরে অ্যাপ্লাই করতে হয়। মানে আপনার ডক্টর পেশাটা যে কত নোবেল পেশা, এটাকে আপনারা আগে একটু শ্রদ্ধা করতে চান। আর ফিউচার জেনারেশন হিসেবে তো আমি আপনাদেরকে একদম আরো বলবো, আপুরা, আপনার যদি ফুল মানে কি বলবো অপরচুনিটি আছে দেশে বিদেশে, শুধু নলেজ গ্যাদার করেন, কাজ শেখেন, হাম্বল থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানে অবিডিয়েন্ট থাকেন, দেখবেন আপনি আপনার সেক্টরে খুব ভালো কাজ করতে পারবেন, আপনি এগিয়ে যেতে পারবেন, আর পরিশ্রমী অনেক ভালো করতে পারবেন। এটা ছিল আমার সোয়াপ মেথডটা, এটা যদি একটু কাজে লাগাতে পারেন তাহলে, বা একটু মাথায় রাখেন, এইভাবে করে ফলাফল দেওয়ার ট্রাই করেন। আর আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনাদের আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে যে গাইনিতে ক্যারিয়ারের জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যেখানে আপনাদেরকে রেফার করে দিতে হবে যে কখন কোথায় কিভাবে আপনি পড়াশোনা মানে আপনার কোচিংটা শুরু করবেন, বা আপনি পড়াশোনাটা শুরু করবেন। বা আপনাদের আমি পেয়েছি, আমার লটস অফ স্টুডেন্টের লাইফের অনেক মেসাকার একটা কন্ডিশন যায়, কারোর সাথে শেয়ার করার মতো না, একটা সুইসাইডাল টেন্ডেন্সিতে চলে যায়, লাইফে কিছু ভালো লাগে না, হতাশা। আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বা আপনাদের আরো অনেক কিছু জানারও থাকতে পারে, আমাকে বললে আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো। বলো। ম্যাম, যদি গাইনিতে ক্যারিয়ার করতে চাই তাহলে ইন্টার্নের পর ফার্স্ট কি করা উচিত? ইন্টারনেট পর ফার্স্ট আপনি যদি চান যে আমি ধীরে 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 আপনি যদি চান যে আমি ধীরে 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 আপনি যদি চান যে আমি ধীরে ধীরে মানে ট্রেনিং করে করে আগাবো, তাহলে আপনি আগে এফসিপিএস করেন। আর যদি মনে হয় এফসিপিএস এর পাশাপাশি আপনি একটা আল্ট্রাসাউন্ড আপনার প্যালাটেবল করে একটা কোর্স করে ফেলবেন। আর যদি মনে করেন আপু আমার আসলে, যেমন আমি আপনাকে যদি সত্যি কথা বলি, আমার রেসিডেন্টশিপটা খুব ভালো লাগে। মানে যত কিছুই হোক, আই এম রেসিডেন্ট ফিজিশিয়ান, আমি রেসিডেন্ট ডক্টর, আমি এমএস ফেজ এতে আছি, আমি এমএস ফেজ বিতে আছি। আমার খুব ভালো লাগতো রেসিডেন্ট, মানে আমার খুব স্বপ্নই ছিল যে আমি বিএমইউর আন্ডারে আমি একজন রেসিডেন্ট হব। বাট ব্যাস আপনি রেসিডেন্সিতে ঢুকে যাবেন, আপনি রেসিডেন্সিতে ঢুকে যাবেন। আর সেকেন্ড যেটা যে তাহলে আপনার এটা গেল। আর যদি মনে করেন যে না আপু আমি আসলে ইন্টারনেটের পরে একটা ছোট মানে আগে 2 বছরের একটা ডিগ্রি করতে চাই, তাহলে ডিজি কোর্সে ঢুকে যাবে। এটা পড়াশোনার বেস্ট অপশন। ম্যাম ম্যাম ইন্টার্নশিপ পিরিয়ডে ডিএমইউ বা সিএমইউ এগুলো করা কতটা যুক্তিযুক্ত, বা পরে কি কোনো স্কোপ আছে এগুলোর জন্য? ইন্টার্নশিপ পিরিয়ডে ডিএমইউ সিএমইউ যদি সময় পাও, এগিয়ে যেতে পারো। যেমন আমি আমার ইন্টার্নিতে সিএমইউ করেছিলাম, তখন তো বুঝতে পারিনি। তখন আমি সিএমইউ করে না কিছু বুঝতে পারছি না, মানে আমার হালকা খুব ভালো লাগছে, একটা বাচ্চা দেখছি, বাচ্চা ছেলে না মেয়ে দেখছি। তারপরে আমি ডিএমইউ শুরু করে দেই। আমার ডিএমইউ লাস্টের 3 কি 4 মাস আমি অনারারি, মানে ইন্টার্নি শেষ করে অনারারিতে যখন ছিলাম তখন করে ফেলেছিলাম। মানে এটা আমার জন্য লাইফের অনেক বড় ব্লেসিং ছিল। আমি এখন 10-12 বছর ধরে পুরো সোনোলজি করছি, ওয়ান কাইন্ড অফ আমার রেডিওলজিতে অনেক ভালো একটা নলেজ হয়েছে। দেখা গেছে আমি এখন মানে কিছু কিছু জায়গায় আমি রেডিওলজির মানুষের হয়েও আমি কিছু সোনোলজি করে দিতে পারি কিছু আমার আমার কিছু ডক্টরদেরকে। আমার লটস অফ ডক্টর আমার কাছে সোনোলজিও করতে আসে। আর যুক্তিযুক্ত যদি বলি, যদি আপনি পারেন আপনি করে ফেলেন, কারণ এটা তো প্রাইভেট কোর্স, এটা তো কোনো গভর্নমেন্ট কোর্স না। একসাথে ইন্টার্নও হয়ে গেল, একটা আপনি সার্টিফাইড ডিপ্লোমা ডিগ্রি করে ফেলেন যদি সময় পান, এটা বেস্ট।
কারো কোনো কোশ্চেন? ম্যাম, ইন্টার্ন পিরিয়ডে যদি কেউ পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিতে চায়, ওই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা যদি একটু বলতেন কিভাবে করলে ভালো হয়। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে প্রতিদিন প্রতিদিন গ্লাসে করে নিন। প্রথমে একটা বলে ঢালো, ওখানে আপনি প্রতিদিন, আবারও বলছি প্রতিদিন, প্রতিদিন 3 বার বলেছি, ইন্টার্নশিপ শেষ করে এসে আপনি মানে নাইট থাকুক মর্নিং থাকুক ইভিনিং থাকুক মিনিমাম 3 থেকে 3 ঘন্টা আপনি পড়ার চেষ্টা করবেন, মিনিমাম 3 ঘন্টা। গ্লোরিয়াস রেস্টুরেন্টের নিচে আসো, গ্লোরিয়াস রেস্টুরেন্ট জেনেসিস এর অন্য ব্রাঞ্চ যেটা, হুম, তাইলে হচ্ছে আপনি 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন পড়বেন। এবং জেনেসিসে যদি আপনি অনলাইনে ভর্তি হন বা জেনেসিসে ভর্তি হলেন, আপনি যেখানেই ক্লাস করবেন আপনি অনলাইনে ওই টাইমটাতে আপনি ক্লাস করার তার সাথে চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি অনেক নিজেকে আগায় নিতে পারবেন, অনেক। ঠিক আছে? প্রতিদিন ইয়েস দুই ম্যাম। যে কোনো টাইমে, আপনি যে কোনো টাইমে। আর আরো বুদ্ধিমানের কাজ হবে, ওয়ার্ডে গিয়ে ফ্রেন্ডদের সাথে হাহা হিহি না করে মোবাইলে অল টাইম স্ক্রলিং করেন। আপনার প্ল্যান থাকুক আজকে আমি মানে আমার ডিউটি আওয়ারে যে একটু টাইম পাবো, যদিও পাবেন না টাইম, তারপরে যদি পান আপনি আপনার শীতের ওই ছবিটা তুলে নিয়ে মোবাইলে ওই জিনিসটা দেখে ফেলবেন। আপনাদের লাইফটা এখন সো মাচ কম্পিটিটিভ, সো কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে। এনজয় করবেন, একসাথে খেতে যাবেন, একদিন একটু 2 ঘন্টার জন্য ঘুরতে যাবেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে পড়াশোনা করবেন। ঠিক আছে? আর পড়াশোনা যদি করতে না ইচ্ছা করে তখন আমাকে নক দিবেন, তখন দেখবেন যে আমার একটা ডোজেই দেখবেন করতে ইচ্ছা করবে। ঠিক আছে? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কেউ, আর কেউ আছেন বাবুরা, আর কেউ আছেন? আচ্ছা বলেন, আপনারা আজকে আমি যা যা বলেছি এটাতে আপনাদের উপকার হয়েছে কিনা, সবাই কিছু না কিছু জেনেছেন কিনা বল। জি ম্যাম। গাইনি গাইনি জি ম্যাম। সম্পর্কে একটু ধারণা তো হয়েছে নাকি? ইয়েস ম্যাম। গুড। আর কি জানার ইচ্ছা বলেন আমাকে। আর ম্যাম আপনাকে নক দিব কিভাবে? আসমা ফারুকী দীপু, আচ্ছা আমি বলে দিচ্ছি আমাকে কিভাবে নক দিবেন। দাঁড়ান বাবুরা, আমি বলে দিচ্ছি। এই যে আমার এই স্লাইডটা দেখা যাচ্ছে, আসমা ফারুকী দীপু দেখা যাচ্ছে? ইয়েস হুম। এই এখান থেকে ডক্টরটা বাদ দিয়ে দিবেন, ডক্টরটা বাদ দিয়ে শুধু আসমা ফারুকী দীপু আইডিতে, এখানে ফারুকী কিউ ইউ ডাবল ই হবে, হ্যাঁ কিউ ইউ হবে, হ্যাঁ কিউ ইউ, সরি এখানে আপনার হচ্ছে এই যে কিউ ইউ, দেখেন এফ এ আর ইউ কিউ ইউ ডাবল, এই আর হচ্ছে এই এটা বাদ যাবে। এই যে আইডিটা দেখতে পাচ্ছেন আসমা ফারুকী দীপু, হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, ওটা আমার অফ আছে, বাট আপনি হচ্ছে পারবেন আমাকে এই আইডিতে মেসেঞ্জারে নক করে বলতে পারবেন যে আমি অনলাইন ইউনিভার্সিটিতে আপনার ক্লাস করেছি, আমি এখন এই প্রবলেমটা ফেস করছি, আমি গাইনিতে ক্যারিয়ার করতে চাই বা গাইনির ব্রাঞ্চে ক্যারিয়ার করতে চাই, আমাকে একটু হেল্প করেন। আমি যেইটা জানতে চাচ্ছেন আমি সেটাতে আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। বলেন আর কি জানতে চাচ্ছেন। আর আপনাদের তো ডিফারেন্ট কম্পিটিশন গুলো হয়, এগুলো একটু করবেন। এই যে এখন যেমন একটা মেডি কম্পিটিশন আপনাদের হচ্ছে কামিং সুন, আর ছোট ছোট যেই কোর্স গুলো আছে অনলাইন ইউনিভার্সিটির থ্রুতে, এগুলো করার চেষ্টা করবেন। আর আমি খুব চাই আপনাদের জেনারেশন, আমাদের জেনারেশন, আমরা গাইনির সেক্টরটাকে খুব বেশি ভালোভাবে লিড করব এবং গাইনিকে হচ্ছে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাব। যাতে এটা না হয় যে গাইনি খুব টক্সিক জায়গা, গাইনিতে ক্যারিয়ারটা মোটেও ভালো হয়নি, আপনারা আমরা মিলেমিশে সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করি। ঠিক আছে? বুঝা গেছে বাবুরা, বুঝা গেছে? ইয়েস ম্যাম। আমি কি আপনাদের সাথে আছি? আচ্ছা ঠিক আছে আছি। তাহলে আর আচ্ছা কি জানি আমাকে একটা মেসেজ করেছে ম্যাম, সিসিডি কোর্সটা নিয়ে আবার একটু কাইন্ডলি বলবেন। গুড। সিসিডি কোর্সটা হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন ডায়াবেটোলজি, এটা হচ্ছে আপনার বার্ডেন থেকে দেয়। বার্ডেনের ওয়েবসাইটে আপনি হচ্ছে ডিএলপি ব্রাদার্স, মানে ডিএলপি, বড় হাতের ডি বড় হাতের এল বড় হাতের পি, ডিএলপি কোর্স অন সিসিডি লেখেন, তাহলে সিসিডির ওয়েব লিঙ্কে আপনাকে নিয়ে যাবে ওরা, ওখানে অনলাইনে আপনি ফর্ম পূরণ করতে পারবেন।
অথবা ওখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওদেরকে ফোন দিবেন, আমি কিভাবে ফর্ম টর্ম পূরণ করবো। আপনার থেকে অনেক কিছু চাইবে, আপনার নাম, ঠিকানা, বিএমডিসি, বা এখন তো বিএমডিসি না, আচ্ছা সিসি, আপনার তো এখন ইন্টার্ন, ইন্টার্ন পিরিয়ডে সিসিডিটা পারবেন, আপনাদের বিএমডিসিটা চাবে। বিএমডিসিটা দিয়ে আপনারা ওই 6 মাসের কোর্সটা, আমার খুব উপকার হয়েছে। এখন আসলে তো অনেক, আমি সিসিডি করেছি 2018 সালে, না জানি 19 সালে, তো অনেক বছর হয়ে গেছে। এখন অনলাইনে হয়, আমাদের সময় আমরা বার্ডেনে গিয়ে স্যারদের সাথে বসে ক্লাস করতাম, স্যাররা খুব সিনিয়র টিচাররা ক্লাস নিতে, বার্ডেনের বড় বড় স্যাররা ক্লাস নিতেন। তো আপনারা এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে। ম্যাম ডিজিওতে চান্স কিভাবে পাবো, সিলেবাসটা কেমন, অ্যাডমিশন এক্সাম কম্পিটিটিভ কেমন? সো মাচ কম্পিটিটিভ, ডিজিও এমএস থেকেও কম্পিটিটিভ, কারণ সবাই চায় 2 বছর একটা ডিগ্রি করে ফিল্ডে নেমে যাবে কনসালটেন্ট হিসেবে। সো এটা হচ্ছে সেম এমএস এর মতো প্রিপারেশন, বেসিক বেশি, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সব করতে হবে, সাথে গাইনির অল্প একটু অংশ লাগে। আপনার হচ্ছে আমাদের জেনেসিসে একদম ডিজিওর আলাদা ব্যাচ আছে, আমরা শুধু ডিজিওদের জন্য পড়াই, ডিপ্লোমা চান্স পাওয়ার জন্য পড়াই। এটা টোটালি আপনার 6 মাস থেকে 8 মাসের প্রিপারেশন লাগবে, মাস্ট মাস্ট। আপনি যেন তেন ভাবে ডিজিও চান্স পাবেন না। ডিজিও পরীক্ষা দিতে হলে আপনাকে ডেফিনেটলি হচ্ছে ইয়ে করতে হবে। ডিজিও পরীক্ষা দিতে হলে আপনাকে ওই সেই, আপনি পাশ করার পরে 1 বছর পরে ডিজিও পরীক্ষা দিতে পারবেন, এবং কম্পিটিশন হাই ডিজিওতে, কিন্তু চান্স পাবেন, চান্স পাবেন না তা না, আপনি পড়বেন, আপনি চান্স পাবেন, কম্পিটিশন তো সব আপনার থাকবেই। তবে ডিজিওটা একটু অনেক সিনিয়ররা দেয়, হয় যারা বুদ্ধিমান তারা একদম জুনিয়ররা দেয়, 2 বছরের কোর্স করে সুন্দর কনসালটেন্ট হয়ে যাচ্ছে। আর অনেক বছর ধরেন কারো ফ্যামিলি ইনলস বা বেবি মেনটেন করতে গিয়ে, বাচ্চাগুলো বড় করতে গিয়ে পড়াশোনা করতে পারেনি, এখন সে এত বড় ডিগ্রিতে না ঢুকে সে চাচ্ছে আমি একটা ডিপ্লোমাতে ঢুকে যাই। পড়াশোনা বেসিক সবকিছু এরকম, আগে এক্সপিএস ফার্স্ট পার্টে ঢুকে পরে ডিজিও করা যাবে, হ্যাঁ যাবে, আরো ভালো হবে আপনার আরো। যে তবে এফসিপিএস পার্ট 1 করে পার্ট 1 এর ট্রেনিংটা রাখবেন, পরে কিন্তু আপনি ডিজিও কোর্সটা কন্টিনিউ করবেন। যারা মানে যারা আসলে বুদ্ধিমান তারা হচ্ছে এফসিপিএস পার্ট 1 পাশ করে ডিজিও তে ঢুকে, অথবা ডিজিও তে চান্স পেয়ে আবার 6 মাস পরে এফসিপিএস পার্ট 1টা রেখে দেয়। কেন রেখে দেয়? ডিজিও 2 বছরের কোর্স পাশ করলে আপনার এফসিপিএস এর 5 বছরের কোর্সের মধ্যে 4 বছর করতে হবে, 1 বছর আপনার ডিজিও থেকে আপনি নিতে পারবেন, এটা করতে পারবেন। আর সিলেবাসটা সেম, এমএস ডিজিওর সিলেবাস সেম। এফসিপিএস পরীক্ষা হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি দিতে হয় হচ্ছে, আর মানে এফসিপিএস এ সবচেয়ে বেশি হচ্ছে গাইনি আর অপস থেকে কোশ্চেন আসে, আর এমএস এ সবচেয়ে বেশি বেসিক থেকে কোশ্চেন আসে, এফসিপিএস ও বেসিক থেকে কোশ্চেন আসে। আগে এফসিপিএস পরীক্ষা হইতো 3 দিনে, পেপার 1, পেপার 2, পেপার 3, এখন এফসিপিএস পরীক্ষা একই দিনে হয়, এমএস পরীক্ষাও একই দিনে হয়, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকজন মেসেজ করেছেন, গুড। ম্যাম ব্রাঞ্চে গেলে কোথায় ট্রেনিং করলে ভালো হবে, পেরিফেরি না ঢাকায়? মাস্ট পেরিফেরি। আপনি ব্রাঞ্চে গেলে ঢাকার মধ্যে করলে আপনি ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, মিটফোর্ড, সোহরাওয়ার্দী, এই 4টাতে ঢুকবেন। ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, মিটফোর্ড, সোহরাওয়ার্দী, এই 4টাতে আপনি ঢুকবেন। এগুলাতে পেশেন্ট বেশি, আপনি মাদারে 2 বছর কাজ করে তারপরে তো আপনার ব্রাঞ্চের কাজ শুরু করতে হবে। কিন্তু আপনারা ব্রাঞ্চ আসলে সাব স্পেশালিটি, বাংলাদেশে ব্রাঞ্চটা বের হয়েছে যারা মাদার অপশন গাইনিতে ক্যারিয়ার করে ফেলবে, মানে একটা এক্সিপিএস বা এমএস করে ফেলবে, তাদেরকে এখন হাইলি স্পেশালাইজড ডিগ্রি হিসাবে ব্রাঞ্চটা বের হয়েছে। বাট আপনারা অনেকে জুনিয়ররা বুঝে না বুঝে মনে করেন আমি পাশ করে ইনফার্টিলিটি স্পেশালিস্ট হবো, ঢুকে যান, পরে দেখা যায় আসলে আপনারা এটা অনেক বেশি আপনাদের জন্য লোড হয়ে যায়। যখন আপনি দেখবেন যে আমি সিজারই করতে পারছি না, আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট হয়ে কি করবো, কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা আসে না। বাট কেউ যদি ইনফার্টিলিটিতে চলে যেতে চান, ইনফার্টিলিটির প্রথম 2 বছর আপনাকে মাদারে ট্রেনিং করতে হবে, তারপর মিড টার্ম পরীক্ষা দিতে হবে, তা এটা হচ্ছে এফসিপিএস এর। তারপরে আপনাকে হচ্ছে আবার ফেজ দিতে যাইতে গিয়ে ইনফার্টিলিটি শিখবেন। তখন সেক্ষেত্রে ওই যে মাদারে যে 2 বছর করবেন, এটা আপনাকে ভালো জায়গায় করতে হবে। কোন ভালো জায়গায়? যেখানে পেশেন্ট বেশি পাবে, এই ভালো জায়গা। বুঝতে পেরেছেন? যে আপু প্রশ্ন করেছেন আমাকে, আপুরা, আপু বুঝা গেছে? আর কোনো কোশ্চেন আসেনি? তাহলে কি আমি অফ যাবো আপুরা? হুম, বলেন বাবুরা। আপনার তো আবার হচ্ছে অনেকের ওয়ার্ড আছে, অনেকের নাইট ডিউটি আছে,
যেহেতু আমাকে আর কোনো কোশ্চেন করছেন না, তাহলে কি আজকে আমরা এখান থেকে বিদায় নিব? আর আমাদের সাথে আমাদের হোস্ট আছে, আমাদের অর্পিতা আছে। জি, অর্পিতা। জি ম্যাম। ম্যাম আরো দুটো কোশ্চেন এসেছে জুম হ্যাঁ, চ্যাটে। ম্যাম একটা কোশ্চেন দিয়েছে যে রেডিওলজিতে ক্যারিয়ার করার জন্য ইন্টার্নি শেষ করে কি করা উচিত? রেডিওলজিতে ক্যারিয়ার করার জন্য আপনি ইন্টার্নি শেষ করে এফসিপিএস এর জন্য, রেডিওলজির জন্য করবেন। আপনার জন্য ডিএমইউ টিএমইউ আর লাগবে না, কারণ আপনি তো রেডিওলজিতেই ক্যারিয়ার করবেন। অথবা এমডির জন্য করবেন। ম্যাম, আপনি তো বললেন বিএমইউ তে রেসিডেন্সিতে এত পেশেন্ট থাকে না, পেশেন্টের যেমন গভর্নমেন্ট মেডিকেলে থাকে, সেক্ষেত্রে ওইখানে ক্লিনিক্যাল নলেজটাই কোনো ইফেক্ট হয় কিনা? ডেফিনেটলি হবে। বিএমইউ তে যেটা হয়, আমার ফ্রেন্ডদের প্রচন্ড নলেজ আছে। আমি যদি 50টা সিজার করি, ওরা 15টা সিজার করেছে, 10টা সিজার করেছে, মানে হ্যান্ড প্র্যাকটিসটা কম হয়, বাট ওদের প্রচন্ড নলেজ হয়। বাংলাদেশের যত আপডেটেড নলেজ, আপডেটেড ম্যানেজমেন্ট সব হচ্ছে বিএমইউ তে হবে, ঢাকা মেডিকেলে হবে। তো ক্লিনিক্যাল মানে স্কিল একটু কম হবে, কিন্তু নলেজ অনেক হবে। আমি শুনেন, এটা তো বিএমইউর দোষ না। আমি আপনাকে বলি, বিএমইউ হচ্ছে একটা সাব স্পেশালাইজড জায়গা, বাংলাদেশের একটা ইউনিভার্সিটি এটা। এখানে পোস্ট গ্রাজুয়েশন দেয়া হয়। এখানে তো এটা একটা মেডিকেল কলেজ না যে এখানে আপনার ফ্লোরের মধ্যেও পেশেন্ট ভর্তি করাবে। এখানে হচ্ছে স্পেশালাইজড একটা জায়গা। সেইটা হচ্ছে আপনার সিটের মধ্যে যতগুলো পেশেন্ট যেভাবে আসবে সেইভাবে করে আপনি, এটা তো জানা কথা। যেমন ইনস্টিটিউট গুলোতেও কিন্তু পেশেন্ট কম হয়, মানে তুলনামূলক, আমি বলছি না অনেক কম হয়। কিন্তু আপনার হচ্ছে মেডিকেল কলেজগুলোতে তো আসলে যেটা হয়, বারান্দায়, দরজায়, সব জায়গায় পেশেন্ট থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কিন্তু গাইনির জন্য বলেছি। কিন্তু মেডিসিনে যদি কেউ বিএমইউ তে চয়েস দেয়, গুড অপশন। বিএমইউ তে সব অ্যাটিপিক্যাল খুবই ভালো ভালো কেস পাবে। কিন্তু সার্জারির হাতটাকে শক্ত করার জন্য আপনি বিএমইউ চয়েস দিয়ে ডিগ্রি করে এরপর আপনি মেডিকেল কলেজগুলোতে একটু হলে আবার ট্রেনিং করতে হবে আপনার হাত ইয়ের জন্য। ম্যাম, 2 ইয়ার পেরিফেরি থেকে ট্রেনিং করে পরে বিএমইউ তে যাওয়া যাবে, ডেফিনেটলি যাওয়া যাবে। আপনি যদি বলেন আমি 2 বছর এফসিপিএস এর ট্রেনিং করে ঢাকার বাইরে করব, তারপরে 2 বছর আপনি আপনি কি এফসিপিএস এর কোর্সে এমনও বিএমইউ তে আসতে হবে। 4 বছর ট্রেনিং শেষে কোর্সে আসতে হয়। এফসিপিএস যারা করে তাদের ওই কোর্সের লাস্টের ইয়ার হচ্ছে বিএমইউ তে আসতে হয়, আপনাদের ক্লাস হয়। ঠিক আছে, আপনাদের ক্লাস হয়। থাকো এখানে, আমি আছি, আমি নামবো, থাকো। বুঝতে পেরেছেন? ওখানে আপনাদের ক্লাস হয়। তাহলে হচ্ছে আপনার মানে আপনাদের লাস্টের 1 বছর কোর্সে এমনিও বিএমইউ তে আসতে হবে। সো বেস্ট হচ্ছে 4 বছর ট্রেনিংটা অন্য যে কোনো জায়গায় করে এফসিপিএস এর কথা, তারপরে লাস্টের 1 বছর কোর্সে আসবেন। ওই 1 বছর আপনি সব পড়া স্যার ম্যাডামরা বিএমইউ তে খুব সুন্দর ক্লাস হয়, পড়িয়ে দেয়। আর যেটা হচ্ছে রেসিডেন্সিতে, সেটা হচ্ছে আপনি যখন বিএমইউ চয়েস দিবেন তখন শুধুমাত্র বিএমইউ তেই আপনার 5 বছর কাটাতে হবে। তারপরে বলেন। অর্পিতা বাবু, আর কোনো কোশ্চেন আছে? নো ম্যাম, আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে বাবু, তাহলে এন্ড করে দাও। আর আমি ওদের কাছ থেকে বিদায় নিই। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ হচ্ছে, ম্যাম। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। আমি তো আমার নাম বলেই দিয়েছি, আমাকে ইভেন মেসেজ করতে পারবেন এটাও বলে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। জেনেসিস এর সাথে থাকবেন, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি মানে সাথেই থাকবেন। আমরা সবসময় আপনাদের জন্য অনেক নতুন নতুন পর্ব করছি, আপনাদের হেল্প হবে এরকম একটা জিনিস হচ্ছে আমরা করব। যে কোশ্চেনটা করেছেন এমএস এন্ড এক্সিপিএস এর মধ্যে কোনটা বেস্ট, দুইটাই বেস্ট। কোনটা কেন কখন করবেন এটাও আমি বলে দিয়েছি, কাদের জন্য কোনটা। তাহলে সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।